আমরা খুব হতভাগা অভাগা জাতি, আমরা কোনো ভালো নেতা পাইনি। সবাই কথা বলার সময় দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তি চেয়ে দেশ বড়, কাজের সময় ঠিক তার উল্টাটা। আমরা দলীয় স্বার্থে আইন নিজেদের মতো করে প্রণয়ন করি, দলীয় স্বার্থে আমরা বিভিন্ন বাহিনীতে আমলাদের মধ্যে আমরা নিজেদের পছন্দের লোক প্রমোশন দিই, যোগ্য লোক প্রমোশন দিই না। সেনাবাহিনীর বিপদগামী অফিসাররা ডিজিএফআই, র্যাব, এনএসআইতে এসে গুম খুনের সাথে জড়িত হয়েছে। আওয়ামী লীগ তো সন্ত্রাসী সংগঠন, বিএনপিও ক্ষমতার জন্য রাজনীতি করে। জাতীয় পার্টি তো এখন বিলুপ্তই হয়ে যাবে আমি মনে করি, আমার একটা অবস্থা চলে গেছে। বাকি তো ওয়ান ম্যান, তারা কখনো জনসভা করে না, কারণ তাদের ওই রিক্সাওয়ালা বা ফেরিওয়ালা এ সমস্ত সহ 100 লোক হয় না তাদের, এর তো কোনো শেকড় নেই। আর পরগাছা, বিশেষ করে বাম দলগুলো যেগুলো আছে আজীবনই নিজেদের মার্কা নিয়ে পাশ করতে পারে না, নৌকা মার্কা নিয়ে পাশ করেছে। একটাই রাজনৈতিক দল আছে, আর কোনো রাজনৈতিক দলকে দল বলা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিএসএল অরিজিনালসের পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। আমরা কথা বলবো তার আয়নাঘরের জীবন, তার গুম এবং পরবর্তী আরও নানা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আজকে আমাদের এই পডকাস্টে পেয়ে আমরা আনন্দিত। অনেক ধন্যবাদ। আমরা যেটা শুরু করব যে আপনি দীর্ঘদিন প্রায় 8 বছর আপনি আয়নাঘরে বন্দী ছিলেন, আমরা এটা জানি। এবং আপনার ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সবকিছুই আসলে আমরা বিভিন্ন সময়ে পত্রিকায় কিছু দেখেছি, কিন্তু ওইভাবে আসলে ফ্যাসিস্ট হাসিনার আমলে হাইলাইট হয়নি। আপনি ফিরে আসার পরে প্রথমেই যেটা করেছেন, একটা বই লিখেছেন। আয়নাঘরে আপনার বন্দি জীবনে আপনি বই লিখেছেন একটা। আমরা ওইখান থেকে একটু শুরু করি যে আসলে এই বইটা লেখার চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো এবং বইয়ের মূল বিষয়গুলো আসলে কি? আমি সেনাবাহিনীতে আসলে অসংখ্য লেখালেখি করেছি, অনেক গবেষণা কাজ করেছি, কিন্তু এরকম বই প্রকাশ করানোর জন্য কখনো করিনি। তো আমার মুক্তির পর থেকেই বিভিন্ন প্রকাশনা সংস্থা তারা আমার সাথে যোগাযোগ করছিল। অনেকে বলেছে যে আপনি শুধু বলে যান, আমরা রেকর্ডিং করে আমরা নিজেরা তারপর কম্পোজ করে আপনাকে দিয়ে প্রুফ রিডিং করিয়ে নেব। তো আমি বলেছি না, আই হ্যাভ মাই ওন স্টাইল অফ রাইটিং, আমি আমার নিজের মতো করে লিখবো। আমার বাবার কাছ থেকে যেটা শিখেছি, আমি যেভাবে কথাবার্তা বলি, আলোচনা করি মানুষের সাথে, সেই ভাষায়, সহজ ভাষায়, তো ওটা আমি আমার নিজস্ব ধারায় লিখবো আমি। তো একটা প্রকাশনা যেটা প্রকাশ করেছে মহানগর, তৌহিদুল মিনার, সে আমার সাথে বরাবর লেগেছিল আমার পিছনে। আমি তাকে ধন্যবাদ জানাই এটার জন্য, এবং আমি কালকে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি যে এই প্রকাশনার সমস্ত কৃতিত্ব মূলত তার, অত্যন্ত পরিশ্রম করেছে। তো সে আমার পিছনে লেগেছিল বরাবর। তো আমি সময় পাচ্ছিলাম না আসলে। মানুষের ভালোবাসায় আমি আসলে এত অভিভূত, আপ্লুত, মানুষ আমার দিন রাত আসে, আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। আমি এটাকে ভালোবাসার অত্যাচার বলি আর কি। এই 2 দিন আগে আমি দুপুরে ভাত খেয়েছি, আট মাগরিবের পরে। তো সময় করতে পারছিলাম। লেখাটা তো একটা সৃষ্টিশীল কাজ, এবং এটা খুব মনোযোগ দিয়ে করতে হয়। একটা বাক্য গঠন করব আমি, প্রত্যেকটা শব্দ আমাকে খুব সাবধানে নির্বাচন করতে হয়। তো রাত জেগে জেগে গত মাস দেড়েকে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে এখন চলে গেছে 1.5 মাসে কিভাবে 240 পৃষ্ঠার বইটা সম্ভব হলো। পাণ্ডুলিপি কি আপনি লিখেছেন না? আমি 100% কম্পোজ আমি করেছি। আচ্ছা। প্রকাশের কথাটা সে করেছে, আর বাকিটা শতভাগ আমার নিজের হাতে কম্পোজ করা। একদিন 8-10 ঘন্টা করে কাজ করেছি। ইন্টারাপশন হয়েছে, বিদেশ থেকে যারা বন্ধু বান্ধব আত্মীয়, ওনারা অনেক সময় টাইম ডিফারেন্স হিসাব না করে বসে রাত 2টা, 3টা, 4টা। তো যাই হোক, ফজর নামাজ করে ফজর নামাজ পড়েও লিখেছি। তো আমার এটা প্রথম দিকে আমি এত সিরিয়াসলি নেইনি যে লিখবো, বাট আমি আয়নাঘরে থাকতে কিন্তু 65টা বই লিখেছিলাম। আমি যেহেতু ছোটবেলায় স্কুল জীবন থেকে আমি দেয়াল পত্রিকা লেখালেখি করতাম, আর সেনাবাহিনীর সারা জীবন অনেক গবেষণাপত্র লিখেছি। অফিসারদের যত রকমের ট্রেনিং হয়েছে ওগুলো অধিকাংশ অনেক পেপার আমাকে লিখতে হয়েছে। তো লেখালেখির অভ্যাস আমার ছিল। তো সেনাবাহিনীতে বেশি লেখালেখি করা, ইংরেজিটা আমার জন্য সহজ ছিল আর কি। কিন্তু আমার তো প্রথম চিন্তা হলো যে আমার দেশের মানুষের জানা উচিত যে ফ্যাসিবাদ কি জিনিস, ফ্যাসিবাদের স্বরূপটা কি, কিভাবে তারা বেড়ে ওঠে, কারা তাদের বেড়ে উঠতে সাহায্য করে, কারা তাদের দোসর, কারা তাদের অন্ধ আনুগত্য করেছে, এবং কারা তাদেরকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে, বিশেষ করে সামরিক বাহিনীর বিপদগামী অফিসার। এগুলি মানুষের জানা দরকার। এবং সেই সাথে আরেকটা জিনিস আমি বইয়ে তুলে নিয়ে এসেছি, যেটা আমার কাছে মনে হয়েছে এখানে খুব এই মুহূর্তে জাতির জানা দরকার। জনগণের পয়সায় তো সরকার চলে, সরকারের যারা
মন্ত্রী, এমপি, তারা তো জনগণের পয়সায় বেতন পাচ্ছে। সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীও সরকারের পয়সায় পাচ্ছে। তো এই জনগণের, আমি মনে করি, ট্যাক্স পেয়ারদের অধিকার আছে জানার যে আমাদের পয়সা কিভাবে আমাদের দেশ বিরোধী কাজে ব্যবহার করছে, আমাদের দেশ বিরোধীদের গোলামি করার জন্য কিভাবে আমাদের বাহিনীগুলোকে গোলাম বানানো হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। এগুলো আমি তুলে নিয়ে এসেছি যে সেনাবাহিনীকে কিভাবে 71 সাল থেকে রাজনীতিকরণ করা হয়েছে। যে আজকে সেনাবাহিনী ভিতরে থেকে কিন্তু কোনো রকমের দেশ বিরোধী কাজ করার কোনো সুযোগই নাই, কারো যদি অন্তরের ভিতরে কিছু থেকেও থাকে। কিন্তু এই ডিজিএফআই, এনএসআই, র্যাব, এই সমস্ত সেনাবাহিনীর ভিতরে নয়। আমি এই বইগুলি তুলে নিয়ে আসছি যে সেনাপ্রধানের শুধু এতটুকু এখতিয়ার আছে, অফিসার পোস্টিং করবে, এবং কাকে পোস্টিং করবে এটাও অধিকাংশ উপর থেকে নির্দেশ আসে। ডিজিএফআই তো সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, র্যাব হোম মিনিস্ট্রির আন্ডারে, এনএসআই সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে। তো এগুলোতে সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। এবং উদাহরণ দিয়েছি যে 1996 সালে ডিজিএফআই সেনাপ্রধানের মেসেজ রেকর্ড করার ফলে ধরা পড়েছে যে উনি আওয়ামী লীগের সাথে ওনার কানেকশন আছে, এবং ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র সেনাপ্রধান যাকে বরখাস্ত করা হয়েছিল প্রথমে, তারপরে ওনার মুক্তিযুদ্ধ অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে। তো সেনাপ্রধানরা আসলে, বাহিনী প্রধানরা ডিজিএফের কাছে জিম্মি, আসলে তাদের কথাও রেকর্ড করা হয়। এবং আপনি মজার কথা একটা বলি যে আম, এক ডিজিএফআই প্রধান, উনি পরবর্তী সেনাপ্রধান হয়েছেন। তো ডিজিএফআই ঢাকা যে ডিটাচমেন্ট আছে, ওই ডিটাচমেন্টের অধিনায়ক কমান্ডার আগে, এর পূর্বে সেনাপ্রধানের বিভিন্ন কথাবার্তা ডিজিকে জানাতো ডিজিএফআই। তো ডিজি যখন আবার সেনাপ্রধান হয়ে আসছেন, তখন তাকে বলে, তুমি আমার সাথে যোগাযোগ করো না তো? বললো, না স্যার, এখন তো আমি আপনার সাথে যোগাযোগ করবো না। আমি আগের সেনাপ্রধানেরটা ডিজিকে দিতাম, এখন আপনার কথাবার্তা আপনি কি বলেন এগুলি বর্তমান ডিজিকে দিই। তো এইভাবে সেনাপ্রধানরা আসলে ডিজির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। এবং তারেক সিদ্দিকী একটা মধ্যে, মূলত তার মাধ্যমে আদেশ পালন হয়। তো আমি এগুলো তুলে নিয়ে এসেছি যে মানুষের জানা দরকার, মানুষ ঢালাভাবে সেনাবাহিনীকে যে আসলে গালাগালি করে, এটা ঠিক নয়। এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে। স্যার, আমরা এই সেনাবাহিনীর প্রসঙ্গে অবশ্যই আসবো। তার আগে যদি আমি একটু আপনাকে আরেকটু পেছন থেকে শুরু করি, যে আপনি যখন অ্যাবডাক্টেড হলেন এবং আপনাকে যখন আয়নাঘরে রাখা হলো, আপনি তো অন্যান্য বন্দির মতো সাধারণ বন্দী ছিলেন না। আপনি সোর্ড অফ অনার প্রাপ্ত একজন সামরিক, আমি উইকি দেখছিলাম, আপনি 1 স্টার অফিসার ছিলেন। সো আপনি অনেক উচ্চপদস্থ একজন অফিসার ছিলেন। আপনাকে নিয়ে যাওয়া হলো আয়নাঘরে। অন্যান্য বন্দীদের সাথে যেরকম ট্রিটমেন্ট হয়েছে, আপনার সাথেও কি সেরকম ট্রিটমেন্ট হয়েছে কিনা, এটা এক নাম্বার। আর হচ্ছে যে আপনার ওই সময়ের চিন্তাটা কিরকম ছিল আসলে প্রথম দিকের? আম, অন্যান্য বন্ধুদের সাথে এক একজনের সাথে এক এক রকম ট্রিটমেন্ট করেছে তারা। তো সবাইকে কম বেশি যতটুকু জেনেছি, এমনকি অ্যাম্বাসাডার মারুফ, যে রাষ্ট্রদূত মারুফ, সে তো সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল চাকরিতে। সে আমার খুব পুরনো বন্ধু, আমার একদম আমার টিনেজের বন্ধু সে। কিন্তু চাকরিতে সে আমার আগে জয়েন করেছে। আমি যেহেতু নটরডেম কলেজে পড়ার সময় ইংল্যান্ডে চলে গেছি, ওখান থেকে ও লেভেল করে এসে আর্মিতে জয়েন করেছি। এজন্য আমি আর্মিতে জয়েন করার ক্ষেত্রে একটু পিছিয়ে গেছি। তো তাকে তো ঘুষি মেরে নাকি তার দাঁতও ভেঙে দিয়েছে, দাঁতও ভেঙে ফেলেছে। তো আমাকে ওরকম শারীরিক নির্যাতন করেনি, কারণ ডিজিএফআই আমার এই 8 বছরে যে 5 জন ডিজি ছিল, তার 3 জন আমার সরাসরি ছাত্র। আর আল্লাহর মতো সেনাবাহিনীতে আমাকে আম, সবাই কম বেশি ভালোবাসে। যারা বিদ্বেষ পোষণ করে আমার জন্য নয়, তারা আমার বাবার প্রতি অন্ধবিদ্বেষের কারণে বিদ্বেষ পোষণ করে। তো এই জন্য আমাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করেনি। আর মানসিকভাবে তো পুরো এই প্রায় 70,000 ঘন্টা পুরোটাই মানসিক নির্যাতনের সময়। এখানে তো কোনো কখনো বেশি কখনো কম। তারা, তাদের রুমটা ছোট ছিল, আমার রুমটা একটু বড় ছিল। তাদের খাওয়ার মান থেকে হয়তো আমার খাওয়ার মান একটু উন্নত ছিল। কিন্তু আপনি যদি আমাকে সোনারগাঁ বা ওয়েস্টিন বা যে কোনো 5 স্টার হোটেলের একটা রুমের স্যুট দিয়ে রাখেন, এবং যত ভালো ভালো খাবার আছে দেন, আর আমাকে যদি সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখেন, দুনিয়া কি হচ্ছে না হচ্ছে, আমার বাবা, আমার মা, স্ত্রী, সন্তান, তারা বেঁচে আছে না নাই, কেমন আছে, কোথায় আছে, এগুলো না জানতে দেন, তাহলে ওই সোনার গায়ে রাখা আর একটা কুড়ে ঘরে মাটিতে রাখার মধ্যে কোনো বেশকম নাই। কিন্তু তখন ওগুলি মুখ্য বিষয় হয় না, তখন মুখ্য বিষয় হয় আমার মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, স্বজনদের জন্য কষ্ট। তো এটা তো বর্ণনা করে শেষ করা যাবে না, এটা কষ্ট। আমি বিভিন্ন সময় হতাশ হয়ে এসেছি, বিষণ্ণতা এসেছে। আমি আমার বই লিখেছি, আমার আমার বই প্রকাশন অনুষ্ঠানে আমি বলেছি যে আমার মা ছিল না, আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল। এই মা 1040 দিন আমার জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেছেন। আমার বাকি আমরা 6 ভাই, বাকি 5 ভাই যুক্তরাজ্যে থাকে। তাদেরকে এই ফ্যাসিস্ট সরকার আসতে দেয়নি। আমার আব্বা মারা গেছেন, আসতে দেয়নি। আম্মা মারা গেছেন, আসতে দেয়নি। আমি দেশে থেকে, ঢাকায় থেকেও আমি জানতে পারিনি আমি
কিন্তু আম্মা জুন 2019-এ মারা যাওয়ার পর জুলাই মাসে আমি আম্মাকে নিয়ে অনেকগুলো খারাপ স্বপ্ন দেখলাম। আমার তখনই মনে হয়েছে যে আমার মা হয়তো নেই, কিন্তু নিশ্চিত হয়তো কোনো উপায় নেই। আমি তাদেরকে চিঠিতে অনুরোধ করেছি, আমার মা কেমন আছেন, বেঁচে আছেন কিনা, থাকলে কেমন আছেন, আমার স্ত্রী সন্তানদের কেমন আছেন, আমাকে একটু জানানোর ব্যবস্থা করেন। আর আমি বেঁচে আছি এখন, এই খবরটা আমার মাকে দেন। তারা কোনো জবাব দেয়নি, আমাকে জানায়ও নি। তো ওই খবরটা পাওয়ার পর থেকে আমার এত হতাশা, এত বিষণ্ণতা, আমি 1 বছর 18 দিন গোসল করতে পারিনি। আমি মানে মানসিক বিষণ্ণতায় আমার এক পা গেলে আর এক পা যেতে ইচ্ছা করতো না, হাত দিয়ে খাবার মাখালে মুখ দিতে ইচ্ছা করতো না, এত বিষণ্ণতা, এটা বোঝানো যাবে না। মানে মাত্র আমি ওষুধ খেতে চেয়েছি, ডাক্তার যে আমাকে ডিপ্রেশনের ওষুধ দেন, ডাক্তার দেয়নি, বলে যে না, আপনি অলরেডি প্রেশারের ওষুধ খাচ্ছেন, ঘুমের ওষুধ খাচ্ছেন, আপনি এত ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে গেলে আপনার সমস্যা হবে। আমি ডাক্তারকে ধন্যবাদ দিই যে ওটা না হয়, যদি আমার কষ্ট হয়েছে, বাট ড্রাগ ডিপেন্ডেন্স যে ভালো না, এটা উনি মানে আমার সুচিকিৎসক হিসেবে আমি মনে করি উনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন। এখন আমি এটার জন্য কৃতজ্ঞ যে উনি আমাকে ওটা দেননি। পরে এক সময় উনি আবার বলেছিলেন যে আপনি খাবেন নাকি, তখন আমার মধ্যে চেতনা এসেছে, না, আমি বলছি না, আর খাবো না। তো ওখানে চিন্তার কোনো ডিসিপ্লিন ছিল না। এক এক সময় এক এক রকম এক একটা স্বপ্ন দেখলাম, আমার ছেলেকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, তাকে নিয়ে 2 দিন 3 দিনের মধ্যে এত বিষণ্ণতা যে খাওয়া ঘুম সব প্যারালাইজড হয়ে যায়। তো এরকম ভালো স্বপ্ন দেখেছি, তখন কয়েকদিন ভালো লেগেছে, আবার খারাপ স্বপ্নই বেশি দেখেছি। মানে তো স্বপ্ন তো অনেকটা মানুষের দুশ্চিন্তা থেকে আসে। আর অজানা জিনিস নিয়ে দুশ্চিন্তা বেশি, স্বজনরা দূরে থাকলে তাদের নিয়ে দুশ্চিন্তা বেশি হয়, কোনো যোগাযোগ না থাকলে। পৃথিবীর সম্পর্কে কোনো খবরই ছিল না। আমার করোনা হয়েছে, কিন্তু করোনার ভয়াবহতা আমি কিছুই জানতাম না। আমি বেরিয়ে এসে শুনছি যে এটা একটা কি মহামারী ছিল এটা। আমার করোনা হয়েছে, আমাকে বলেছে আপনার, আমি দেখেছি আমার রুমে আপনার হঠাৎ করে রুমের যত দরজা জানালা যত গ্রিল ছিল সব স্যাভলন দিয়ে পরিষ্কার করছে, আমাকে ডাবল মাস্ক পরিয়ে টয়লেট নিয়ে যাচ্ছে। আমার রুমে যারা আসতো তারা একটা প্রোটেক্টিভ পোস্টার পরে আসছে, আমাকে যেতে আসতে বলেছে ওই যে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বুঝতে। কিছু একটা বড় হয়ে ধরনের, কিন্তু মানে ভয়াবহতা সামান্যতম ধারণা ছিল না। বাইরের কোনো খবরই পাওয়া যেত না, কি হয় না হয়। আহ, প্রাকৃতিক আলো বাতাস, চাঁদ সূর্য, মেঘ চাঁদ, তারা, এগুলো তো কিছু দেখার কোনো সুযোগ ছিল না। চারিদিকে আওয়াজ হতো খুব, বাইরের আওয়াজ খুব কম আসতো, ভিতরের আওয়াজ যেন বাইরে না যায়, বাইরের আওয়াজ না আসতে পারে, এই জন্য আওয়াজ দিয়ে রাখতো। আজান হলে আরো বেশি আওয়াজ দিত। মধ্যে কিছু মনে হচ্ছে আজান শুনতে পারিনি। আজান শোনার জন্য যে বুকে এত কান্না আসে, এটা চিন্তা করা যায় না। ওখানে ওই অবস্থা না থাকলে যে আজান শুনতে পারছি না। ওই প্রথম দিকে ভেন্টিলেটর ছিল আমার, দক্ষিণ দিকে ছোট ছোট দুটো ভেন্টিলেটর ছিল, পরে বন্ধ করে দিয়েছি। কারণ আমি যখন বৃষ্টি হতো বাইরে গাছের পাতায় দেখতাম টপ টপ করে ফোঁটা পড়ছে, ওই ওই টপ টপ করে ফোঁটাটা দেখার জন্য আমি তাকিয়ে থাকতাম, যে একটু বৃষ্টির পানি দেখি। যখন ওইটা বন্ধ করে দিল, তারা সিসি ক্যামেরায় দেখেছে, যখন ওটা বন্ধ করে দিল, তখন কয়েকদিন পর থেকে বুক ফুটে কান্না আসছে, যে বৃষ্টির পানির ফোঁটাটাও দেখতে দিচ্ছে না এরা। মানুষ যে কত পৈশাচিক হতে পারে। আমি আমার বই লিখেছি, এই 5 ডিজে যে ছিল তাদের নাম নিয়ে বলেছি। জেনারেল আকবর, তারপর জেনারেল আবেদিন, জেনারেল সাইফ, জেনারেল শামস, তারপর জেনারেল হামিদ। আমি বলেছি তোমরা আমার ছোট ভাইয়ের মতো প্রিয় ছিলে। তোমাদের 3জনকে আমি নিজে যুদ্ধবুদ্ধের শিক্ষা দিয়েছি এবং তোমরা আজকে জেনারেল হয়েছ। আল্লাহ বলেছে জুলুম করা হারাম, তোমরা আল্লাহকে প্রভু মানো না। তোমরা আল্লাহর হুকুমের অমান্য করে এই লেডি হিটলারকে তোমরা প্রভু মেনে আমরা আমরা জুলুম করেছো। তোমরা চাকরির জন্য করেছো, তোমরা আল্লাহকে রাজ্জাক মনে করো না, রিজেক দাতা মনে করো না। তোমরা মনে করছো আল্লাহ বলেছে আমি রিজেক দেবো, তুমি আল্লাহর আদেশ পালন করতে, আল্লাহ রিজেকের ব্যবস্থা করতো। কিন্তু তুমি মনে করছো না রিজিক তোমার লেডি ফেরাউন দেবে, এই জন্য তাকে আদেশ পালন করেছো। তুমি তাকে প্রভু মেনেছো, তাকে রাজ্জাক মেনেছো। তোমরা আজকে তোমরা হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছ, তোমাদের স্ত্রী সন্তান স্বজনের মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারে না। তোমাদের কোনো অধিকার ছিল না তাদের স্বজনদেরকে এরকম বিড়ম্বনায় ফেলা। তোমরা দুনিয়াও হারালে, আখেরাতও হারালে। তো আমি বের করে নিয়ে আসার চেষ্টা করছি মানুষের চেতনা জাগ্রত করার জন্য, যে ফ্যাসিবাদ কিভাবে উত্থান হতে পারে, কাদের সমর্থনে হয়, না হলে কারা কিভাবে সমর্থন করছে, কিভাবে সামরিক বাহিনীর রাজনীতিকরণ করা হয়েছে। আমাদের দেশের বিপর্যয় এটা। একটা দেশ সেনাবাহিনীর স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার, ঐক্যের প্রতীক। এটাকে যদি দলীয়করণ করা হয়, তাহলে হচ্ছে ন্যাক্কারজনক কিছু হতে পারে না। আপনারা দেখে থাকবেন কয়েকদিন আগে ডক্টর ইউনূস গিয়েছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীর সিলেকশন বোর্ড হয়, এটা প্রতি বছর একবার করে হয়। মেজর পর্যন্ত প্রমোশন হয় আমাদের, যে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, রিটেন পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, তার ফায়ারিং টেস্ট। এরপরে একটা নির্দিষ্ট সংখ্যক বছরের চাকরির পরে
তার কর্মকর্তা যদি মনে করে যে হ্যাঁ সে এখন পরবর্তী পদে পদোন্নতির জন্য যোগ্য, সে তার কাগজপত্র পাঠিয়ে সাইন করা হবে। তো মেজরের পর থেকে আর কোনো পরীক্ষা হয় না, বাচ্চার একটা সিলেকশন বোর্ড হয়, এবং এই জন্য এর পরগুলো র্যাঙ্কগুলোকে লেফটেন্যান্ট কর্নেল এবং উপরের র্যাঙ্কগুলোকে সিলেক্টিভ র্যাঙ্ক বলা হয়। তো ওটা প্রথম দিনে সরকার প্রধান আসেন, এসে একটা বক্তৃতা দেন। এটাও আপনারা বক্তৃতা দেখেন কয়েকদিন আগে পেপারে। উনি বলছেন পেশাগত যোগ্যতা, দক্ষতা। সব সরকার প্রধান এই কথা বলেছে, কিন্তু এই 91 সালে যখন তথাকথিত গণতান্ত্রিক সরকার শুরু হলো, আমি তথাকথিত বলি এই কারণে যে আমার দেশে এখন পর্যন্ত প্রকৃত গণতন্ত্র আসেনি আমাদের দেশে, কারণ দলগুলোর মধ্যে তো গণতন্ত্র নাই, তাহলে দেশে গণতন্ত্র আসবে কি করে? তো ওই গণতান্ত্রিক সরকার আসার পর থেকে দেখা গেল যে ডিজিএফআই এর মধ্যে একটা লিস্ট আসে, তার মাধ্যমে ডিজিএফআই কে প্রধানমন্ত্রী অফিস থেকে লিস্ট দেওয়া হয়। ওখানে পেশাগত যোগ্যতা, দক্ষতার কোনো বিবেচনা আসে না, যে এরা হবে, রাজনৈতিক বিবেচনা এরা হবে, এরা হবে না। এবং ওখানে সেনাপ্রধান জিম্মি হয়ে যায়, জেনারেলরাও জিম্মি হয়ে যায়। আমার কাছে লজ্জা লাগে যে আমাকে দিয়ে কোনোদিন কোনো অনৈতিক কাজ কেউ করাতে পারে নাই। হাদিসে আছে অন্যায় কাজে আনুগত্য নেই। তো কোনো জেনারেলি কোনো সেনাপ্রধানই দাঁড়িয়ে স্পষ্টভাবে প্রতিবাদ করেন কেন এটা হবে, কেন এই অফিসারটা পেশাগতভাবে যোগ্য, এত ভালো মেধাবী, তার কেন প্রমোশন হবে না, আর এই অযোগ্য অফিসারটা কেন প্রমোশন হবে? একমাত্র একজন জেনারেল আছে, আমি বইয়ে যার নাম উল্লেখ করেছি, আমি ওনাকে বলেছি স্যালিউট স্যার, আপনি যেহেতু যদি সম্ভব হয় আমি ওনাকে দেখতে, উনি অসুস্থ অবস্থা হাসপাতালে আছে, আমাকে উনি জানিয়েছেন, আমি দুঃখিত আমার এটা আসতে পারিনি, আমি হাসপাতালে ভর্তি আছি। জেনারেল সাহুল আফজাল ওনার নাম। উনি প্রতিবাদ করেছিলেন, এবং এটার ফলে সেনাপ্রধান ওনার প্রতি খুব অসন্তুষ্ট হয়েছিলেন, এবং সেনাপ্রধানের সাথে ওনার কি কথা হয়েছে তা জানি না, এরপরে উনি পদত্যাগ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একজনই আছেন জেনারেল যেন এই নৈতিক বলটা ছিল। আই উইশ আমাদের সেনাপ্রধান এটা থাকতো। আমরা শুনেছি, লোকমুখে শুনেছি বা বিভিন্ন জায়গায় জেনেছি যে আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন এবং আপনি একজন সোর্ড অফ অনার জয়ী একজন ক্যাডেট ছিলেন। সো বিভিন্ন সময় আমরা শুনতে পারি বা জানতে পারি যে বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রাপ্য যেটা, যে সময় যেটা পাওয়ার কথা ছিল, সে ধরনের ফ্যাসিলিটি বলেন বা প্রমোশন বলেন, এগুলো থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। সো আপনি কি এটা বলতে পারেন যে, মানে বলবেন যে সেনাবাহিনী কি মানে অনেক আগে থেকেই আসলে করাপ্টেড, নাকি এটা ভেতরে কোনো ইন্টারনাল সিস্টেমের কারণে এটা না, হয়? করাপশন না। আমি মুক্তিযুদ্ধ অফিসারদের সাথে চাকরি করেছি, আমার জীবনের সবচেয়ে ভালো যে অ্যানুয়াল রিপোর্ট মুক্তিযুদ্ধ অফিসার কাছে, যিনি এখন আওয়ামী লীগের এমপি ছিলেন উনি। এটা কিছু কিছু অসাধু অফিসার, কিছু অসাধু অফিসার যারা তাদের পেশাগত অযোগ্যতার জন্য, অদক্ষতার জন্য, বা দৈন্যতার জন্য, মানসিক দৈন্যতার জন্য, অন্ধবিদ্বেষের কারণে আমার বাবা আমাকে ভুগিয়েছে। এবং সবখানে আমার, আপনি যেটা বলেছেন যে আমার পদোন্নতি একাধিকবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেনে প্রমোশন, আমার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল তো আওয়ামী লীগ 96 থেকে 2001 আটকে রেখেছিল, বিএনপি আসার পরে প্রমোশন পেয়েছি। আম, আমার ভালো পোস্টিং, আমার ক্যারিয়ার প্রোফাইলে যারা, তারপর আমার চেয়ে অনেক খারাপ ক্যারিয়ার প্রোফাইলের অনেক ভালো ভালো পোস্টিং পেয়েছে, আমাকে ওই সমস্ত পোস্টিং দেওয়া হয়নি। আমাকে, আমাদের সেনাবাহিনীতে নিয়ম হলো যারা একাডেমিতে পাস, কমিশনিং এর সময় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা যেইখানে যেতে চায় পোস্টিং সেখানে যেতে পারে। তো আমি সেই সুবাদে ঢাকায় এসেছিলাম প্রথম 2 বছর। এরপরে আমাকে সেনা সদর থেকে কোনোদিন ঢাকায় পোস্টিং করা হয়নি। আমার বিদেশের ট্রেনিংয়ে আমি আমার থেকে সিনিয়র অফিসারদের সাথে, সিনিয়র সোর্ড হোল্ডার অফিসারদের সাথে কম্পিটিশন করে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু আমাকে বিদেশে যাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। আমি জাতিসংঘ মিশনে আমার ব্যাচের যদি একজন যায়, আমি ফার্স্ট হিসাবে আমার যাওয়ার কথা, তা আমার ব্যাচের সেকেন্ড ম্যান যাওয়ার 8 বছর পরে আমি গিয়েছি। আমার ব্যাচে প্রায় সবাই 2টা করে মিশন করেছে, আমি একটা করেছি। এগুলো তো আমার বলে শেষ করা যাবে না, এগুলো বলে শেষ করা যাবে না। এগুলোর জন্য সেনাবাহিনীকে করার বলা যাবে না। সেনাবাহিনীর কিছু কিছু অসাধু অফিসারের জন্য এটা হচ্ছে, সেনাবাহিনীর আইনের মধ্যে দিয়ে করেনি, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে এগুলি করেছে। আমি কোনো চ্যালেঞ্জ করতে যাইনি এগুলি। আমি একটা সুশৃঙ্খল মানুষ, বা বাড়িতে সুশৃঙ্খলা শিখেছি, সেনাবাহিনীতে শৃঙ্খলা শিখেছি, এই জন্য আমি এগুলির বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করতে যাইনি। আমি সবসময় মনে করেছি যে প্রমোশন আল্লাহ যেটা লিখেছে কেউ ঠেকাতে পারবে না। তো আমার যখন প্রমোশন হলো না, তখন অনেক সিনিয়র যারা আমাকে ভালোবাসতেন, তুমি কেন চাকরি করবে, তোমার মতো অফিসার যদি প্রমোশন না হয় কারা প্রমোশন পাবে? অনেক জুনিয়র এসে বলেছে, স্যার আমি চাকরি ছেড়ে দেবো স্যার, আপনার যদি প্রমোশন হয় তাহলে আমাদের তো কোনো সুযোগই নেই প্রমোশন হওয়ার। তো আমি সিনিয়রদেরকে বলেছি যে স্যার আমার আল্লাহ তকদিরে লিখে রাখলে কেউ ঠেকাতে পারবে না, আল্লাহর অনুমোদন হয়নি দেখে এটা হয়নি। আমি আমার তখন বললাম চাকরি ছেড়ে দিবা না কেন? আমি বললাম যে
আই ওয়ান্ট টু সি টিল দ্য এন্ড, আমি শেষ দেখে ছাড়বো কোথায় যাই। জুনিয়র দিকে বলতাম যে তোমরা প্রমোশনের জন্য চাকরি করো না, আল্লাহ সন্তুষ্টের জন্য চাকরি করো। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চাকরি করো, তোমার বেতন হালাল করার জন্য চাকরি করো, যেটা আমি করি। তোমার প্রমোশন যদি আল্লাহ লিখে রাখে কেউ ঠেকাতে পারবে না। আর যদি আল্লাহ প্রমোশন তোমার না লিখে রাখে কেউ দিতে পারবে না, সমস্ত পৃথিবী দিতে পারবে না। আমি যখন ক্যাপ্টেন, আমার বস ব্রিগেড কমান্ডার, ওনার প্রমোশন হয়নি মেজর জেনারেল, উনি বলেছে চাকরি ছেড়ে দিবেন। আমি ওনাকে বলেছি যে স্যার আপনি চাকরি ছেড়ে দিয়েন না স্যার, আপনি চাকরি ছেড়ে দিলে মনে হবে যেন আপনি প্রমোশনের জন্য চাকরি করছেন। আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন স্যার, আপনার তকদিরে থাকলে হবেই। আপনি যে বাইরে গিয়ে তো এখন আপনার এই মান সম্মান নিয়ে কোনো ভালো চাকরি পাবেন না, এত ভালো তো আর চাকরি পাবেন না, আপনি থাকেন স্যার, প্লিজ যাবেন না। এবং উনি পরে মেজর জেনারেল হয়েছেন, এমপিও হয়েছেন। তো সেনাবাহিনীতে করাপশন যেটা বলছেন, আমি সেনাবাহিনীতে করাপশন বলতে যা আছে তা নেই অ্যাকচুয়ালি। এটা কিছু কিছু অফিসার তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, আমার বাবার প্রতি অন্ধবিদ্বেষের কারণে, ওর তাদের মানসিক দৈন্যতা, অপেশাদারী মনোভাব, এই সমস্ত কারণে তারা ক্ষতিগ্রস্ত করেছে আমাকে। কিন্তু কেউ আমাকে অসম্মান করে না, আলহামদুলিল্লাহ। সেনাবাহিনীতে ঢালাওভাবে আমার সিনিয়র জুনিয়র সবাই আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তো এই জন্য সেনাবাহিনীতে দুর্নীতি বলতে যা তা বোঝায় ওরকম কিছু নেই। যেটা আছে সেটা হলো যে সেনাবাহিনীর অফিসার যারা বাইরে আসে সেনাবাহিনীর, বিভিন্ন বাহিনীতে যায়, যেটা আপনার টিজিএফআই, এনএসআই, র্যাব, তারা ওখানে যায় এবং তারা নৈতিকতার অভাবে তারা নিজের মাথা বিক্রি করে দেয়। এটা কেন হয়? এটা হয় আমাদের, এক নম্বর হলো আপনার দেখতে হবে যে আমাদের একাডেমিতে যে ইনটেক যা এখন ঢুকছে, সে তার বয়স কিন্তু অলরেডি 20-21 বছর। একটা মানুষ কিন্তু 20-21 বছরে অলরেডি কাদা থেকে ইট হয়ে যায়। তখন কিন্তু তাকে নতুন করে ওই অবস্থায় কিন্তু মানুষের আচার আচরণ, চাল চলন, ব্যবহার শেখানোর নতুন করে কিছু নাই। তো এক নম্বর হলো আমাদের সামাজিক অবক্ষয়, পারিবারিকভাবে তারা ভালো জিনিস শিখে আসেনি। আমাকে তো সেনাবাহিনী এগুলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, ন্যায়ের পক্ষে অটল থাকতে সেনাবাহিনী শেখায়নি আমাকে। সেনাবাহিনী আমাকে মানসিক শক্তি হয়তো বৃদ্ধি হতে সাহায্য করেছে, কিন্তু এগুলো আমি বাড়ি থেকে শিখে এসেছি। তো এগুলো বাড়ির শিক্ষার অভাব এক নম্বর। আর 2 নম্বর, আমি মনে করি আমি আমি সব সেনাপ্রধানকে এর জন্য দায়ী করবো যে ওনারা একটা অফিসার হয়ে যাওয়ার পরে আমাদের একাডেমিতে পরীক্ষার সময় যদি কেউ ডানে বামে দেখেছে, তাকে ওখান থেকে ধরে বের করে দেওয়া হয় একাডেমি থেকে। ওখানে অত নীতি নির্দেশিকার পরে যখন কর্মজীবনে প্রবেশ করে, এরপরে আমাদের নৈতিক শিক্ষার খুব একটা গুরুত্ব নেই। এটা আমি মনে করবো সেনাবাহিনীর প্রধানদের যারা ছিলেন তারা কোনো দিকে নজর দেননি। যদি সেনাবাহিনীর অফিসারদের বিভিন্ন স্তরে ট্রেনিংয়ের মধ্যে একটা নৈতিক শিক্ষার প্রচলন থাকতো এবং এগুলি খুব কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হতো এবং ধর্মীয় শিক্ষা থাকতো, এদের সমন্বয় আমি মনে করি তাদের মধ্যে এইটা ঢুকতো না। কিন্তু তারা তো, একটা সেনাবাহিনীর যারা সদস্য, তারা তো একদম পৃথিবী থেকে ভিন্ন একটা গ্রহে বাস করছে না, সমাজে তাদের আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করছে। তো এটা সার্বক্ষণিক কন্টিনিউস একটা তাদের প্রভাব তো তাদের উপর পড়ছেই। তারা দেখছে তার চাচা ঘুষ খাচ্ছে, দেখছে তার মামা দুর্নীতি করছে, তো এগুলো একটা প্রভাব তো তার উপর পড়ছে। সেনাবাহিনীর পরিবেশে এগুলো কিছু করার সুযোগ নাই, কিন্তু যখনই সে সুযোগ পাচ্ছে ওই প্রভাবের ফলে সেটা করছে। সেনাবাহিনীর যদি নৈতিক ট্রেনিংটা থাকতো একদম তার চাকরি জীবনে পুরোপুরি, তাহলে ওটা থেকে হয়তো সে কিছুটা বাঁচতে পারতো। যেহেতু সেনাবাহিনীতে ওরকমভাবে নৈতিক ট্রেনিং দেওয়ার কোনো সেনাপ্রধান চিন্তাও করেননি, আর তার ভাই আত্মীয় স্বজন দেখছে সে ঘুষ খাচ্ছে, কন্ট্রাক্টর করতে গিয়ে ওখানে টাকা মারছে। আমাদের সমাজের চিত্র তো এটা, ব্যবসায় মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, তার ভাই বন্ধু আত্মীয় স্বজন এগুলো দেখলে ওগুলো একটা প্রভাব তো তার মধ্যে পড়বেই। কিন্তু স্যার আমার কোশ্চেন হচ্ছে যে সারা পৃথিবীতেই সামরিক বাহিনীকে ধরা হয় হচ্ছে তারা মানে একটা আস্থার জায়গা, একটা গর্বের জায়গা, যেটা বাংলাদেশে সবসময় আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে বাংলাদেশ সামরিক বাহিনী একটা গর্বের, আমরা একটা প্রাউড ফিল করি। এবং ইভেন আপনি যখন এই জুলাইয়ের আমাদের অভ্যুত্থানে যদি দেখেন যে মিরপুর 10 নম্বরের একটা ভিডিও আমরা দেখেছি যে আহ, ছাত্রলীগের বিরুদ্ধে যখন আহ, সামরিক বাহিনী ওপেন ফায়ার মানে ব্ল্যাঙ্ক ফায়ার করছিল, আশপাশ থেকে তখন সাধারণ মানুষ উৎসাহী হয়ে প্রচন্ড খুশি হচ্ছিল। সো সামরিক বাহিনীর কাছ থেকে এটা আমরা চাই, এক্সপেক্ট করি যে অন্যায়ের বিরুদ্ধে তারা আমাদের কাছে, তারাই আমাদের সুপারম্যান। আমি 2018 নির্বাচনের কথাটা যদি একটু বলি, আপনি ওই সময় আয়নাঘরে ছিলেন। 18-তে যখন আমি ঢাকায় ভোট দিতে যাই আমার সেন্টারে, আমি জানতাম যে ছাত্রলীগ বা পুলিশের কাছ থেকে আমি বাধা পাবো, কিন্তু আমি খুব অবাক হয়েছি যে ভোট কেন্দ্রের সামরিক বাহিনী ছিল। তাদেরকে দেখে ইনিশিয়ালি আমি খুবই আনন্দিত ছিলাম যে ঠিক আছে, এখানে ভোট ট্রিকিং এর সুযোগ নাই। কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে, ভোট কেন্দ্রের ভেতরে আচ্ছা, এটা পাহারায় তারা ছিল, আমি অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি, তারা বাইরে ভেতরে ছিল, আমি এগুলো সবখানেই ছিল, আমার কিন্তু চিন্তা তাদের সামনেই এগুলো হয়েছে। সো ওই দিনটা আসলে সামরিক বাহিনীর প্রতি অন্তত ব্যক্তিগতভাবে আমার যে ভরসার জায়গাটা ছিল বা ভালোবাসার জায়গাটা ছিল নষ্ট হয়ে যায়।
সো আমি যেটা বলতে চাচ্ছি, দুর্নীতি হয়তো নেই, কিন্তু হাসিনা যেভাবে সামরিক বাহিনীকে ব্যবহার করেছে, এটা আসলে কিভাবে সম্ভব হতো? এটা ওই যে বললাম, আপনার সেনাপ্রধানদের ওই নৈতিক বলটা থাকা উচিত ছিল। মনে করেন আমাকে যখন বরখাস্ত করেছে 2009 সালে, আমি ক্ষমতা আসার পর পরে আওয়ামী লীগ প্রথমে বিডিআরকে ধ্বংস করলো, বিকজ ভারত জানে যে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হল সেনাবাহিনী। তো এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপরই প্রথম আওয়ামী লীগের মাধ্যমে ভারত সেনাবাহিনীর মেরুদণ্ড ভাঙার জন্য বিডিআর 57 জন অফিসারকে হত্যা করেছে। তাতে করে অফিসাররা নৈতিকভাবে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। এরপরে তারা যাদেরকে মানে ঝুঁকিপূর্ণ মনে করছে সে সমস্ত অফিসারকে বের করেছে। আর আমাকে যখন বরখাস্ত করলো 2009 সালে 24শে জুন আমি চিঠি পেয়েছি, 23 তারিখে সরকারের আদেশ জারি হয়েছে যে 24 তারিখ থেকে বরখাস্ত। বরখাস্ত হলো একটা অফিসারদের যখন কোনো শৃঙ্খলা ভঙ্গ করে তার অনেক রকম শাস্তি হয়, 10-11 রকমের শাস্তির ব্যবস্থা আছে আমাদের। তার মধ্যে সর্বোচ্চ হলো মৃত্যুদণ্ড, যেটা সরাসরি হত্যা করেছে, বিদ্রোহ করেছে। এরপরে হলো বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, যে তাদের সহযোগী ছিল, তাদেরকে সাহায্য করেছে বিভিন্ন রকম ভাবে। এরপরে হলো বরখাস্ত। তো বরখাস্ত তো দূরের কথা, আরো অনেক ছোটখাটো পানিশমেন্টের জন্য অপরাধ একটা সংগঠন হতে হবে, কারণ একটা শাস্তি দিতে হলে তো অপরাধ ছাড়া আপনি শাস্তি দিবেন কেন? তো অপরাধ ছাড়া কোনো অপরাধ নাই, একটা অপরাধ হবে, তারপর তদন্ত হবে, এটা সত্য মিথ্যা উদ্ঘাটনের জন্য। তদন্ত হলে প্রমাণিত হলে কোর্ট মার্শাল হবে, এবং কোর্ট মার্শালের যে কোর্টে প্রেসিডেন্ট থাকে সে এটার আপনার অপরাধের মাত্রার উপর ভিত্তি করে ওই 10 কিংবা 11 রকমের যে কোনো শাস্তি দিতে পারে। এবং অনেক মানে সেনাবাহিনীতে অসংখ্য কোর্ট মার্শাল হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বরখাস্ত খুব কম। হয়তো বিভিন্ন মেয়াদে জ্যেষ্ঠতা তার হরণ করা হয়, তার র্যাঙ্ক ডাউন করা হয়, তাকে ভর্ৎসনা করা হয়, এই ধরনের বিভিন্ন রকমের আছে। যখন আমার এটা নজিরবিহীন, পৃথিবীতে না জানি না, কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো বিচার ছাড়া এক বাক্যের একটা চিঠি দিয়ে আমাকে বরখাস্ত করা হলো, শুধুমাত্র আমার বাবার পরিচয় পাবেন, আর কিছু না। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মুবিন। জেনারেল মঈনই আমার বরখাস্তের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে গেছেন। তবে আমি মনে করি যে উনি একটা কাপুরুষ। আমার বই লিখেছি, ওনাকে তৃতীয় মীর জাফর আখ্যায়িত করেছি আমি। দ্বিতীয় মীর জাফর কে ছিলেন? দ্বিতীয় মীর জাফরটা আমি ওখানেই লিখেছি, যেটা আপাতত গোপন থাকুক। আচ্ছা, বই পড়লে আমরা জানতে পারবো। না, এই বইয়ে না, পরবর্তী আমার কোনো এক বই ইনশাল্লাহ আচ্ছা। আমি লিখব। তো উনি ভারতে গিয়ে ওখানে ভারতের মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড বলি আমরা, ওখানে উনি প্রধান অতিথি গেলেন, ওনাকে 6টা ঘোড়া দিল, উনি ভারত 6টা ঘোড়া নিয়ে মাথা বিক্রি করে আসলেন। উনি 111 দিয়ে উনি একটা প্রহসন নির্বাচন করে আওয়ামী লীগের ক্ষমতা এনে দিলেন। তো উনি সেই দৃষ্টিতে আমার বিচারে মীর জাফর, এবং উনি সেনার প্রধান হওয়ার যোগ্য ছিলেন না। ওনার থেকে আরো অনেক যোগ্য ওনার সিনিয়র বেশ কয়েকজন অফিসার ছিল, এবং একজনের নাম পত্রিকায় অলরেডি এসে গিয়েছিল, আমার কাছে এখন সেই পত্রিকা কপিটা আছে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা অনেকে করা হয়েছিল, দুঃখজনক ব্যাপার। যাই হোক, তো আমি জেনারেল মুবিন, উনি সবকিছু করে দিয়ে জাস্ট চিঠি সাইন হওয়ার আগে উনি রিটায়ার করলেন। চিঠিটা সাইন হলো জেনারেল মুবিনের সময়, জাস্ট টেক ওভার করার পরে। তো আমাকে বরখাস্ত করার 25 দিন আগে আমাকে আমার পদ থেকে একেবারে অপমানজনক ভাবে নিয়ে আসা হলো, একদিনের মধ্যে ঢাকায় নিয়ে এসে হলো। আমাকে ওই ওএসডি যেটা বলে সিভিলে, কোনো পদহীন অবস্থায় আমাকে রেখে দেওয়া হলো। তো জেনারেল মঈনকে আমি এটা জিজ্ঞাসা করতে যাইনি যে কেন আমাকে এইভাবে রাখা হয়েছে। সামরিক বাহিনীতে কি কোনো ডিসিশন চ্যালেঞ্জ করার সুযোগ থাকে নরমালি? হ্যাঁ, ডিসিশন বলতে আপনি কোন ধরনের ডিসিশন বলছেন? ধরেন আপনাকে কেন ওএসডি করা হচ্ছে, বা আপনার বিরুদ্ধে হ্যাঁ, যে আমি একটা... লিখিত জানতে চাইতে পারতাম, আচ্ছা। এতে কোনো নিষেধাজ্ঞা নেই। যেমন আহ, আমার এক বস আমাকে দিয়ে উনি কিছু অন্যায় কাজ করাতে চেয়েছিলেন, আমি এটা করিনি। আমি যখন মেজর ছিলাম, 11 বছর চাকরি, 12 বছর চাকরি, আমি বলেছি এটা করবো না। উনি আমাকে অনেক চাপাচাপি করেছেন, আমি বলছি করবো না। এবং তারপরে শেষ পর্যন্ত আমি ওনাকে বলেছি, স্যার যদি আপনি এরকম চাপাচাপি করেন, আমি নীতি বিসর্জন দেবো না, আমি চাকরি ছেড়ে চলে যাব। তখন উনি আমার নামে অনেক মিথ্যা অভিযোগ করলেন, মিথ্যা অভিযোগ লিখলেন। আমি সিনিয়রের আদেশ মানি না, আমি সিনিয়রের সাথে অসদাচরণ করি, এই সমস্ত আমার নামে অনেকগুলি উপরে চিঠি পাঠালেন, যে তার ভিতরে তদন্ত হওয়া উচিত, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তো তদন্ত হলো, তদন্ত প্রমাণিত হলো সব মিথ্যা, এবং তদন্ত কমিটি সুপারিশ করলো যে একজন সুশৃঙ্খল অফিসারকে অযথা হয়রানি করার জন্য ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু যিনি জেনারেল ছিলেন, উনি আবার একজন মুক্তিযোদ্ধা অফিসার, উনি আর কোনো ব্যবস্থা নিলেন না।
আমাদের সেনাবাহিনীতে নিয়ম আছে, প্রতি বছর শেষে বস একটা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট দেয়, এসিআর বলি আমরা, ওটার নাম এখন চেঞ্জ হয়েছে, ওপিআর বলে, অফিসার পারফরমেন্স রিপোর্ট। তো এসিআর এর মধ্যে ওটা যে এসিআর লেখার গাইডলাইন দেওয়া আছে, ওখানে স্পষ্ট বলা আছে যে যদি কোনো অফিসারের বিরুদ্ধে এই 1 বছরের মধ্যে কোনো তদন্ত হয়ে থাকে এবং ওটা যদি মিথ্যা প্রমাণিত হয়ে থাকে, তাহলে ওটা লেখা যাবে না এসিআর এর মধ্যে। উনি আবার ওই আমার বিরুদ্ধে একই জিনিসগুলি লিখেছেন উনি। আমি ওটা চ্যালেঞ্জ করেছি, এগুলো চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আচ্ছা। তো আমার বিরুদ্ধে যদি এমন কোনো কিছু, আমাকে একবার একটা কারণে আমাকে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল, আমি উল্টা চিঠি দিয়েছি। এটা সাহস করে না সবাই। আমি জানি না কেউ কোনো জন এসিআর চ্যালেঞ্জ করেছে কেন, বাট আমি করার বিধান আছে আমাদের, আমি আচ্ছা। করেছি। আমার কারণ দর্শানোর চিঠি দিয়েছিল, আমি উল্টা আরো দিয়েছি। আমাকে কেন এই ধরনের চিঠি দেওয়া হলো, এটা আমার জন্য অপমাননা করার কাজ। কেন দেওয়া হলো সেটা জানতে চাচ্ছি আগে আমি, যে এটা কোন আইনে আছে যে আমি এটা করতে পারবো না। তো এটা করার জন্য আমাকে কেন কারণ দর্শানো হলো, কোন আইনে দেওয়া আমার কারণ দর্শানো, এটা আমি জানতে চাই আগে। তারপর যিনি চিঠি দিন, তিনি আমার কাছে মাফ চেয়ে বলছেন, ভাই আমি আমার চিঠি ফিল্ড ছিঁড়ে দিচ্ছি, তোমারটা ফিল্ড ছিঁড়ে ফেলো। মানুষের যদি, আমি যদি আমার যেটা দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমার নৈতিক বল থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, তাহলে অন্যের কাছে মাথা নত করার কথা নয়। আমি মনে করি সব কিছুর ঘাটতি আমাদের জাতিগতভাবে সবার আছে। এই যে গত 3টা ইলেকশন হলো, সমস্ত ডিসি সমস্ত ইউনের জন্য দায়ী না? আপনি একজনকে সিঙ্গেল আউট করতে পারেন যে দায়ী নয়? তাহলে সব ক্ষেত্রে, শুধু সামরিক বেসামরিক সবখানেই আমরা অন্ধ আনুগত্য করি, আল্লাহকে ভুলে যাই, আল্লাহ রসুলের আদেশ মানি না। আমরা আল্লাহকে প্রভু মানি না, আল্লাহকে রাজ্জাক মানি না। আমরা ওই সরকারকে রব মানি, সরকারকে রাজ্জাক মানি, এবং রসুলকে আমরা পরোয়াই করি না। অন্ধ আনুগত্য, রসুলের অন্যায় কাজে কোনো আনুগত্য নাই, হাদিস আছে। আল্লাহ বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা রসুলের আদেশ মানো। তার মানে রসুলের আদেশ মানো আল্লাহর আদেশ। আমি যদি রসুলের আনুগত্য না করি, তাহলে আমি আল্লাহর আদেশ অমান্য করছি। তো আমরা জানি না, মানা তো দূরের কথা, এটা আমাদের পুরো হতভাগা আমরা, যে আমরা মুসলমান। আমি মানুষজনকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহর মানুষ মুসলমানের জন্য আল্লাহর প্রথম আদেশ কি? সবাই বলে যে 5 ওয়াক্ত নামাজ। আমি বলি 5 ওয়াক্ত নামাজ 12তম হিজরিতে ফরজ হয়েছে মিরাজের সময়। তো এই 12 বছর আল্লাহর কাছে কোনো নির্দেশ আসেনি। আল্লাহর প্রথম আদেশ কি? কোরআন কি নাজিল হয়েছে প্রথমে? ইকরা, পড়ো। তো এটা কি একটা আদেশ নয়? আল্লাহ স্পষ্ট বলছেন পড়ো। রসুল তো উম্মি ছিলেন, কোরআনে আছে 2 জায়গায়, সূরা আরাফে আছে, সূরা সফে আছে, যে উনি অক্ষর জ্ঞানহীন ছিলেন। তো রসুলকে পড়তে বলবো কেন? এটা সমস্ত মুসলমানের জন্য নির্দেশ, পড়ো। কি পড়বো আমরা? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি? না, কোরআন পড়তে হবে। এবং ওখানে আল্লাহর আদেশ কি, রসুলের আদেশ কি, কোনটা নিষেধ, এগুলো সব জানা আছে। এবং ওই যে 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতের রেফারেন্স দিলাম, ওখানে বলা আছে আল্লাহর আদেশ মানে রসুলের মানে তোর উপরস্থদের আদেশ মানো, এটা কিন্তু ওখানে আছে। কিন্তু এরপরে আল্লাহ এবং রসুলের আদেশ কিন্তু আপনার শর্তহীন মানতে হবে। কিন্তু তৃতীয়টার ব্যাপারে এই বাক্যের শেষের অংশে বলা আছে, তবে অন্যান্যদের উপরস্থদের আদেশ যদি আল্লাহ রসুলের আদেশের বিরোধী হয়, তাহলে ওটা মানা যাবে না। তখন আল্লাহ রসুল এই ব্যাপারে যা আদেশ দিয়েছেন ওটা মানতে হবে। যদি কেউ কোরআন বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, দোজখ বেহেশতে বিশ্বাস করে, তাহলে এগুলো অমান্য করবে কেন? তাদের ঈমান নেই। আমাকে আমার বরখাস্তর পরে, তো সরি, আমার মুক্তির পরে আমাকে জেনারেল ওয়াকার হাসপাতালে দেখতে গিয়েছিল, প্রায় ঘন্টা দিয়েছিল আমার সাথে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার আপনাকে কি ডিজিএফআই অপহরণ করেছিল? তো আমি বললাম, ওয়াই আর আস্কিং মি? তুমি চিফ অফ আর্মি, তোমাকে জানতে চাচ্ছি, ইউ ফাইন্ড আউট। আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমাকে বলো। তখন সে বললো, স্যার আমি ঠিক জানি না, আমি আমি একটা কমিটি করে দেবো টু ফাইন্ড আউট। তো কমিটি করেছে। ভিডিআর হত্যার জন্য কমিটি হয়েছিল, একজন লেফটেন্যান্ট জেনারেল, 3জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জনের। আমার জন্য সে 5 জনের কমিটি করেছে, সাথে একজন মেজর জেনারেল দিয়েছে। এবং তারা হাসপাতালে গিয়ে একদিন আমার সাথে 4 ঘন্টা হয়েছে। আমি তাকে স্কেচ এঁকে দিয়েছি, কোন রুমে ছিলাম, কটা দরজা, কটা জানালা, কোথায় টয়লেট নিত, কোনখানে ইন্টারোগেশন রুম, কোনখানে সুপারভাইজার রুম, কোনখানে মেডিকেল রুম, সব। 8 বছর ছিলাম তো আমি ওখানে। আর 2-1 জন আমাকে একটু একটু তথ্য, কেউ তো কথা বলতো না ওখানে। তারপর 2-1 জন আমার প্রতি সহানুভূতিশীল ছিল। তারা বুঝতো যে আমাকে একটা নিরপরাধ মানুষকে জুলুম করা হচ্ছে। তারা মানবিক, তাদের পারিবারিক শিক্ষা ভালো ছিল, তারা সহানুভূতিশীল আমাকে কিছু তথ্য দিত। তাদের কাছে জেনে জেনে আমি সব স্কেচ দিয়ে দিয়েছি। আমি গুম কমিশনে যে রিপোর্ট দিয়েছি, ট্রাইব্যুনাল রিপোর্ট, সব স্কেচ দিয়েছি আমি। তো আমি তখনই ওই 5 জনের কমিটির মধ্যে একজন ছিল, তখন অলরেডি ডিজিএফআই ডাইরেক্টর ছিল তখন 5 জনের মধ্যে একজন। আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে বুঝতে পারছিলাম যে
সে বুঝে গেছে যে আমি জেনে গেছি কোথায় আমি কিন্তু তখন প্রকাশ করিনি, আমি সেনাপ্রধানকে বলিনি, ওই কমিটির কাছে বলিনি ডিজিএফআই। আমি বলছি, তোমরা আগে বের করো। তার অল্প কয়েকদিন মধ্যে তদন্ত করে ডিজিএফআই ডিজিদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছে। তখন আমাকে সেনাপ্রধান বললো যে স্যার আপনি এদের বিরুদ্ধে মামলা করেন না, এদেরকে কোর্টে নিয়ে নেন। তার অফিস আমাকে হাত জোর করে বলেছে সেনা দিলওয়াকার। তাই বললাম, কেন করবো না? তুমি যদি আমার অবস্থায় থাকতে আর এই অবস্থায় তোমার মায়ের হাতে চলে কাঁদতে কাঁদতে চলে যেত, তুমি কি ক্ষমা করতে পারতা? তারা তো আল্লাহকে আর প্রভু মানেনি, তারা প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছে। বলে স্যার কি করবে, চাকরি তো করতে পারবে। তো আমি এই কথাটাই বলেছি, তারা রাজ্জাক মেনেছে, তারা ওই মহিলাকে, আল্লাহকে রাজ্জাক মানেনি। তাদের জালেম, তারা তারা আমার উপর জুলুম করেনি, যে স্যার করেছে। তুমি জালেমকে ছেড়ে দিতে বলছো কেন তুমি? তারপরে সে রিকোয়েস্ট করেছে, আমি আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করে দেখি। বাট ভাইদের সাথে পরামর্শ করে দেখেছি, বলছে না এগুলি কোনো একটা দৃষ্টান্ত থাকা উচিত এদেশে। এদেশে দৃষ্টান্ত থাকা উচিত যে অন্যায় করে পার পাওয়া যাবে না, এ ধরনের জুলুম করে পার পাওয়া যাবে না। আমি মামলা কোনো ব্যক্তিগত প্রতিশোধের জন্য নিইনি, কারণ আমাকে 8 বছরে একটা সেকেন্ড ফিরিয়ে দিতে পারবে আমাকে? আমার মায়ের 1040 দিনের একটা সেকেন্ড ফিরিয়ে দিতে পারবে? তো আমি ব্যক্তিগত প্রতিহিংসার জন্য করিনি। আমি আমি করেছি যে মানুষ ইতিহাসের একটা অধ্যায় হয়ে থাকুক, যে জুলুম করলে কেউ পার পাবে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো এই জালেমের শাস্তি হওয়া উচিত, এদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত, এই জন্য আমি মামলা করেছি। স্যার আপনার কি মনে হয় যে এদের পানিশমেন্ট কি আসলে হবে, বা এই বিচার প্রক্রিয়াটা আসলে কত দূরে, বা আপনার অ্যাসেসমেন্টটা কি আসলে? তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছুই বলা কঠিন। যদি সবকিছু একটা সিস্টেমেটিক ওয়েতে চলতো, নিয়মতান্ত্রিক ওয়েতে পর্যায়ে চলতো, তাহলে একটা সুনির্দিষ্ট কিছু পূর্বাভাস করা যেত। আমাদের তো অনিশ্চয়তা সবকিছু। এখন মনে করেন নির্বাচন আর মাস 6 হয়তো বাকি আছে। এই সরকার থাকতে কতটুকু অগ্রসর হবে আমি জানি না, কিন্তু আমার আশঙ্কা করি কোনো রাজনৈতিক সরকার আসলে, কোনো রাজনৈতিক দল সরকারে আসলে এটা গতি ধীর হয়ে যাবে। কারণ আমাদের দেশে আমি জানি না, অতীতে যারা ছিল কোনো সরকারকে আমি ভারতকে ভয় পায় না এমন মনে করিনি। এখন ভবিষ্যতে কারা সরকার আসবে এটা বলা যাচ্ছে না। যদি এমন কোনো সরকার আসে যে ভারতকে পরোয়া করবে না, ভয় পাবে না, তাহলে হয়তো সুবিচার হবে। আপনি সেরকম কোনো দল কি দেখেন, বা সেরকম কোনো গোষ্ঠী কি আছে বাংলাদেশে আসলে? আমাদের ভোটারকে আসলে খুব আনপ্রেডিক্টেবল ভোটার আমাদের দেশে। আমাদের প্রতিটা নির্বাচন যেগুলো হয়েছে অতীতে, আমি তো মনে করেন 73 নির্বাচন দেখেছি, 79 নির্বাচন দেখেছি, 86 দুটা দেখেছি, 86 একটা, 88 একটা দেখেছি, 91, 96 দুটো, 2001, 2008। এর মধ্যে সবচেয়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ছিল 1991 এরশাদের ফলের পরে, যেটা অধ্যাপক গোলাম আজম বাবা, যিনি এরশাদ 82 সালের মার্চ মাসে মার্শাল নেওয়ার 1 বছর পরে উনি প্রথম কেয়ারটেকার ফর্মুলা দিলেন, এবং এই কেয়ারটেকার ফর্মুলাতেই শেষ পর্যন্ত প্রথম নির্বাচন হলো, যেটা এটা সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ছিল। তখন একটা প্রেডিক্ট করা যেত, যে একটা মোটামুটি ধারণা করা যেত। এবং আমি আমি বিস্মিত হই আমার বাবার রাজনৈতিক প্রজ্ঞা। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি বইতে কোথাও লিখি না, লিখবো হয়তো, যে আপনারা কতগুলো সিট আশা করছেন, যে আমার সেবার ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করেছে। তো উনি এই কথাই বলেছেন যে আমাদের দেশের মানুষ আসলে আবেগী জাতি, তো শেষ মুহূর্তে কাকে ভোট দেওয়ার জন্য মনস্থির করে এটা বলা খুব কঠিন। তো আমি আশা করছি এবং দোয়া করছি যেন আমরা এতটুকু সংখ্যক ভোট সিট পাই, যেন আমরা ব্যালেন্স অফ পাওয়ার হই। আল্লাহ ওনার তো এমনভাবে কবুল করেছে, আপনারা জানেন কিনা, 1991 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি পেল 135টা, আওয়ামী লীগ পেল 85, জাতীয় পার্টি 35, জামাত 18, আর বাকি ছোটখাটো দল একটা দুটা করে পেয়েছে, স্বতন্ত্র কিছু পেয়েছে। তো কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পেল না। তখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য ছোটখাটো নিয়ে 133টা করে ফেললো তারা। এখন দেখেন, জামাত যদি 133টাকে সমর্থন দেয়, 151টা হয়, 135টাকে সমর্থন 153 হয়, মানে ব্যালেন্স তো পাওয়ার হয়ে গেল। মানে আল্লাহ ওনার পূর্বাভাস এবং দোয়া এমনভাবে কবুল করেছে, আমি বিস্মিত। 96 নির্বাচন আমার বাবা নিজামী সাহেবকে দিয়ে, আব্বা নিজে বলেছেন আমাকে, কয়েকবার বলেছিলেন ম্যাডাম জিয়ার কাছে, যে আপনার কেয়ারটেকার বিল এনে পাশ করেন। আপনার আমাদের মানে সরকার গঠনের কোনো সম্ভাবনাই নাই, আমাদের আশাও নাই,
আপনারই আমরা আমরা চাই জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসুক, আপনারা কেয়ারটেকার নির্বাচন দিতে। উনি করেননি এটা। তারপর আব্বা আবার বলেছেন যে এটা আমাদের ইস্যু, যদি আওয়ামী লীগ আন্দোলন শুরু করে, আমরা যদি নিশ্চুপ থাকি আমাদের রাজনৈতিক মৃত্যু হবে, আমরা তখন নিশ্চুপ থাকতে পারবো না, আপনারা বিল আনেন। উনি তখনও রাজি হননি। আবার বলেছেন যে দেখেন আওয়ামী লীগ কিন্তু আন্দোলন শুরু করতে যাচ্ছে, আমাদেরকে আওয়ামী লীগদের ঠেলে দিবেন না। সবাই বলে জামাত আওয়ামী লীগের লেজুরবৃত্তি করেছে, লেজুরবৃত্তি এটা জামাতের ইস্যু। এটা তারা রাজনীতি বুঝে না, তারা যারা এগুলি কথা বলে তারা অন্ধভাবে কথা বলে, এটা জামাতের ইস্যু। যখন আওয়ামী লীগে আওয়াজ তুললো তখন তো জামাত চুপ থাকতে পারে না, জামাত সাথে একসাথে আন্দোলন করেছে। 80-র দশকে তো জামাত এরশাদ বিরোধী আন্দোলন যুগবদ্ধভাবে করেছে, কোনো দলের লেজুরবৃত্তি করেনি। এখানে জামাত আলাদাভাবে আন্দোলন করেছে, ইস্যুটা সেম, এবং এটা জামাতের ইস্যু, এটি আওয়ামী লীগের ইস্যু না। উনি করলেন না, উনি দলীয় সরকারের অধীনে নির্বাচন করলেন, বিএনপির অধীনে। তখন আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনার এবার পূর্বাভাস কি? আমার তাকরিবান শুরু থেকে, আমি যেহেতু মনে করেন সেনাবাহিনীতে ঢোকার ফলে আমার তো রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, তো আমি সবসময় ছুটিতে আসলে আব্বাকে জানতে যেতাম এই কারণে যে রাজনৈতিক ময়দানের উত্তাপ আমার আব্বাকে গায়ে লাগবে, আব্বার গায়ে লাগলে আমার গায়ে লাগবে। আমি নিজেকে ওয়াকিবহাল করার জন্য সবসময় জানতে যেতাম। তো আব্বা আমাকে বলতেন তোমার রাজনীতিতে নাক গলানোর দরকার নেই। আমি নাক গলাই না, আমি জানতে চাই এই কারণে আমার একটা মানসিক প্রস্তুতি ব্যাপার আছে, আপনার কিছু হলে আমার হবে, আমি রাজনীতি করবো না। আব্বা বলতেন তোমার রাজনীতি করার দরকার নাই, রাজনীতি নাক গলানোর দরকার নেই, তুমি একজন পেশাগতভাবে দক্ষ অফিসার হয়ে যাও, মানে চেষ্টা করো যে নিজে যেন পেশাগতভাবে দক্ষতা এবং নৈতিকভাবে উন্নত মানের অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। সুতরাং আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এইবারের কি পূর্বাভাস? এবার তো বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না, ওরা দলীয় নির্বাচন করছে, বাট এই সরকার কতদিন টিকবে এটা আমার সন্দেহ আছে। উনি 96 বললেন। 2 মাস পরেই তারা নাকে খত দিয়ে কেয়ারটেকার বিল আনলো। এখন দেখেন আমার বাবার অরিজিনাল প্রস্তাবে ছিল কেয়ারটেকার সরকার প্রধান হবে যে সিটিং চিফ জাস্টিস, যিনি বর্তমানে চিফ জাস্টিস উনি হবেন, তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থাকবে না, তিনি ইলেকশন করে আবার স্বপদে বহাল থাকবেন। চিফ জাস্টিস বিশাল মর্যাদার একটা পদ। ওই সময় তারা করলো কি, দেখলো যে যখন ওই মুহূর্তে যিনি চিফ জাস্টিস ছিলেন, জাস্টিস হাবিবুর রহমান, উনি আওয়ামীপন্থী, আর যিনি এর আগের চিফ জাস্টিস ছিলেন অর্থাৎ ইমিডিয়েট পাস, সদ্য সাবেক যেটা বলে, উনি আবার বিএনপি পন্থী। তো তারা ওটা সিটিং চিফ জাস্টিস না করে তারা ইমিডিয়েট পাস করে দিল, আচ্ছা, যেন ওই বিএনপি পন্থী সদ্য সাবেক প্রধান বিচারপতি উনি হয়। নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে। চিফ জাস্টিস ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। মানে বিএনপি পলিটিক্যালি এত মানে কাঁচা কাজ করে, উনি সাথে সাথে জাস্টিস হাবিবুর রহমান 1 বছর হয়নি তখন প্রধান বিচারপতি হিসেবে উনি পদত্যাগ করলেন, করে উনি ইমিডিয়েট চিফ জাস্টিস হয়ে গেলেন, ইমিডিয়েট পাস সদ্য সাবেক হয়ে গেলেন। উনি তখন কেয়ারটেকার হেড হয়ে দ্বিতীয় নির্বাচন যেটা 96-তে হলো, আওয়ামী লীগকে উনি এনে দিলেন। তো আমাদের দেশে রাজনীতি আসলে আমরা খুব হতভাগা অভাগা জাতি, আমরা কোনো ভালো নেতা পাইনি। সবাই কথা বলার সময় দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তি চেয়ে দেশ বড়, কাজের সময় ঠিক তার উল্টাটা করি। আমরা আমরা দলীয় স্বার্থে আইন নিজেদের মতো করে প্রণয়ন করি, দলীয় স্বার্থে আমরা বিভিন্ন বাহিনীতে আমলাদের মধ্যে আমরা নিজেদের পছন্দের লোক প্রমোশন দিই, যোগ্য লোক প্রমোশন দিই না, এবং তাদেরকে আমরা এমনভাবে নিজেদের তাবেদার করে রাখি যে দেশ বিক্রি করে দিচ্ছে তাও তারা মুখ খুলে না। এই যে 15 বছরের যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বা বিভিন্ন প্রজেক্টের নামে টাকা নিয়েছে, তার মাত্র ক্ষুদ্রাংশ প্রজেক্টে বের হয়েছে, বাকি টাকা লোপাট হয়েছে, এগুলোতে আমলারা জড়িত নাই, তাদের সবকিছু প্রত্যক্ষভাবে জড়িত। সেনাবাহিনীর বিপদগামী অফিসার ডিজিএফআই, র্যাব, এনএসআইতে এসে গুম খুনের সাথে জড়িত হয়েছে, আর তারা তো আরেকভাবে জড়িত হয়েছে, দুর্নীতির সাথে জড়িত রয়েছে। দুর্নীতি মানে কি, দুর্নীতি শব্দ যেটা বোঝানো যাবে না যে কত বিশাল দুর্নীতি আর কি। তো এই জন্য আমাদের দেশের রাজনীতিতে এখন, বাংলাদেশের রাজনৈতিক দল যদি নিরপেক্ষভাবে বিচার করে, একটাই রাজনৈতিক দল আছে, আর কোনো রাজনৈতিক দলকে দল বলা যায় না। আওয়ামী লীগ তো সন্ত্রাসী সংগঠন, বিএনপিও ক্ষমতার জন্য রাজনীতি করে, জাতীয় পার্টি তো এখন বিলুপ্তই হয়ে যাবে আমি মনে করি, আমার একটা অবস্থা চলে গেছে, মুসলিম লীগের মতো অবস্থা হবে, আর তো দলই নাই কোনো। বাকি তো ওয়ান ম্যান দল সব, তাদের দ্বিতীয় কেউ নেতা কাউকে জানে না কেউ, বা দ্বিতীয় জনের তৃতীয় নেতার নাম জানে না, তারা কখনো জনসভা করে না, কারণ তাদের ওই রিক্সাওয়ালা বা ফেরিওয়ালা এই সমস্ত সহ 100 লোক হয় না তাদের মধ্যে, তারা কোনো জনসভা করে না। এতে তো কোনো শেকড় নেই, আর পরগাছা, বাম দলগুলো যেগুলো আছে আজীবনই নিজেদের মার্কা নিয়ে পাশ করতে পারে না, নৌকা মার্কা নিয়ে পাশ করেছে, রাশেদ খান মেনন, হাসানুল হক, তো সব পরগাছা।
দল একটা আছে, এটা জামাত ইসলামী। এদের, হ্যাঁ, 1971 সালে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। আজকে আপনি বাংলাদেশে যদি, আমি রংপুর জেলার বাসী, আমার রংপুর বিভাগ যদি স্বাধীন হয়ে যেতে চায়, একটা দল ডাক দেয়, আমি যদি মনে করি যে না, রংপুর একটা আলাদা রাষ্ট্র হলে তো আমি ল্যান্ডলকড হয়ে যাবো, আমার তো কোনো সমুদ্র বন্দর নাই, আমার চারিদিকে তো সব শত্রু দেশ থাকবে, আমার জন্য একটা কল্যাণকর না, আমি চাই না। এটা কি আমার অপরাধ? পৃথিবীর সমস্ত পলিটিক্যাল সায়েন্টিস্ট, যত বড় সায়েন্টিস্ট আছে, তাদের সমস্ত বই দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন কোথাও নাই যে কোনো দেশ যখন স্বাধীন হতে চেয়েছে বা দেশের একটা অংশ স্বাধীন হতে চেয়েছে, শতকরা শতভাগ জনগোষ্ঠী স্বাধীনতার পক্ষে ছিল। তো তাদের সবারই বক্তব্য হলো যে যখন এটা ভূখণ্ড স্বাধীন হয়ে যায়, এটার মধ্যে যত জনগোষ্ঠী আছে, তাদের সবার সমান অধিকার, তারা সবাই দেশের নাগরিক। এই পক্ষ বিপক্ষটা এটা ভারতীয় এজেন্ডা একটা। ব্রিটিশরা এই দেশে 190 বছর শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে। তারা হিন্দু মুসলমান বিভেদ করে শাসন করেছে আমাদেরকে। যখন ভারত বিভাগ হয়ে গেল, তখন এই ভারত আমাদের তাদের এই অঞ্চলের সবচেয়ে বড় শত্রু হলো পাকিস্তান। এই পাকিস্তানের পূর্বাঞ্চল তাদের পেটের ভিতরে, তারা এটাকে বিচ্ছিন্ন করার জন্য তখন থেকে শুরু করলো। এবং তারা এখানে আমাদের মধ্যে একটা তাদের ভারতপন্থী দল তৈরি করে, ঠিক সিকিম যেভাবে তারা দখল করেছে, ওইভাবে তারা রাজ্য বানানোর জন্য প্ল্যান করেছে। তারা আমাদের এই মুক্তিযুদ্ধে সাহায্য করেছে আমাদের জন্য নয়, তারা তাদের স্বার্থে করেছে। তাদের 3টা স্বার্থ ছিল। 1 নম্বর হলো তাদের সবচেয়ে বড় শত্রুকে ভেঙে দুর্বল করা। 2 নম্বর একটা তাবেদার সরকার বসানো। 3 নম্বর একটা অর্থনীতির বাজার বানানো। 3টা তারা সফল হয়েছে আমাদের রাজনৈতিক নেতাদের ব্যর্থতার জন্য। আপনি মুক্তিযুদ্ধের নেতৃত্বের কথা বলেন, আপনি তো দেশ বিক্রি করেছেন 71 সালের মৈত্রী চুক্তি করে অক্টোবর মাসে। এই মৈত্রী চুক্তি কি শর্ত আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না মানুষকে। আমি আপনাকে 3টা কথা বলি। 1 নম্বর ছিল যে এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী একটা থাকবে। পৃথিবীর কোন দেশে সেই দেশে সেনাবাহিনী থাকে না, অন্য দেশে সেনাবাহিনী থাকে বলেন? এটা 71 অক্টোবরের কথা বলছেন? 71 অক্টোবরে, যেটা ভারতের সাথে বাংলাদেশের অস্থায়ী সরকার, এবং যেটা স্বাক্ষর করে তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সাহেব অজ্ঞান হয়ে গেছিলেন। এবং এটা আমার মুখের কথা না, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদের, যিনি অস্থায়ী সরকারের ভ্রাম্যমান কূটনীতিক ছিলেন, তিনি সারা ভারত ঘুরে ঘুরে এই মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন। বিভিন্ন প্রেস ক্লাবে গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে বা আপনার প্রেস ক্লাবে, বার কাউন্সিল, এই সমস্ত জায়গায় গিয়ে উনি সেমিনার করে করে বক্তৃতা দিয়ে জনমত গঠন করেছেন। আর ভারতের পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে জনমত গঠন করেছেন। উনার বইয়ের কথা এটা, যে সাইন করতে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম সাহেব অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো ওখানে 1 নম্বর শর্ত, এই দেশের সেনাবাহিনী থাকবে না। 2 নম্বর, মুক্তিযুদ্ধে এই বেসামরিক প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে সরিয়ে দিতে হবে। ভারতের প্রশাসনের লোক আসবে এখানে এই দেশের প্রশাসন চালাতে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার পূর্বপুরুষদের কাছে প্রশাসনের শতকরা 1জন লোকও যায়নি মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে গেছে সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, ছাত্র জনতা। এই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অধীনে থাকবে। তাহলে তো সার্বভৌমত্বের প্রশ্নই আসছে না। আমি এটাকে গোলামীর চুক্তি বলি। আপনি মুক্তিযুদ্ধের নেতৃত্বের নাম দিয়ে গোলামী চুক্তি করলেন। তারপরে কি করলেন? শেখ সাহেব ওনার অসমাপ্ত আত্মজীবনী বইটা দেখবেন, উনি বলেছে গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র শক্তিশালী হয় না। উনি ক্ষমতায় এসেই যখন নৈরাজ্য শুরু করলেন, উনারই হাতে করা আসাম আব্দুর রব এবং ওনারই সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের জলিল মিলে জাসদ করলো এবং ছাত্রলীগ ভাগ হয়ে গেল। একটা জাসদ মুজিবাদ, একটা জাসদ ছাত্রলীগ জাসদ। এখন উনি হাজার হাজার, যেহেতু তারা শেখ মুজিব এবং তার দলের নৈরাজ্য, তাদের দুর্নীতির বিরোধিতা করছে, তাদেরকে হাজার হাজার, এটা তো এই দেশের ইতিহাস সাক্ষী। গণতন্ত্রের শক্তিশালী বিরোধী দল থাকা দরকার বলে বিরোধী দল যখনই ছিল তখন তাদেরকে উনি হত্যা করেছেন নির্বিচারে। হাজার হাজার দুর্ভিক্ষ হলো, এই দুর্ভিক্ষর ভুখা মিছিল উপরে গুলি করে মানুষ মেরেছে। দুর্ভিক্ষের সময় বড় চুলের শেখ কামালকে হীরার মুকুট পরে বিয়ে করিয়েছে। এবং 75 সালে জানুয়ারি মাসে সব রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করছে। এই ফ্যাসিবাদী কায়দা ওদের
চরিত্রের মধ্যে। স্যার আমি এখানে যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সরি, যে আপনার কথায় যেটা দেখছি বা আমরা যদি ইতিহাস দেখিও যে মানে আমাদের সামরিক বাহিনীকে যতবার করাপ্টেড করা হয়েছে বা অন্যভাবে ব্যবহার করা হয়েছে, এটা আওয়ামী লীগ করতে পেরেছে, যদি আমি এভাবে বলি। সো আওয়ামী লীগ আসলে এই জিনিসটা কি মনে করে যে বা সামরিক বাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের পক্ষে কাজ করে, তাদেরকে দুর্বল না করলে আসলে তারা তাদের স্বার্থ কায়েম করতে পারবে না, এরকম কিছু? তাদের সাইকিটা কি আমি বলতে পারবো না। তবে প্রথম কথা হলো যে আপনি যে বলেছেন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতা ছেড়ে দিকে এটা বেশি প্রকট হয়েছে। বিএনপি করেছে, এটা শুরু করেছে বিএনপি। 1991-96 প্রথম বিএনপি ক্ষমতায় আসলো। এর আগে জেনারেল জিয়া অল্প কিছুদিন ছিলেন, কয়েক বছর ছিলেন, উনি এত করেননি। বরং উনি তো যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, আব্দুর রহমান বিশ্বকে প্রেসিডেন্ট বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন শাহজিজ রহমানকে। উনি একটা ইনক্লুসিভ নির্বাচনের রাজনীতি শুরু করেছেন উনি এখানে। আমি এটার জন্য অনেক সেলুট দিই। এবং সমাজ সেনাবাহিনী এরকম উনি একটা অনুপ্রেরণা ছিল। ওনাকে দেখতাম তখন আমি, যে মিলিটারি ম্যান কিভাবে মাঠে ঘাটে দৌড়াচ্ছে, মানুষের সাথে মিশছে, খুব অসম সাহসী। কিন্তু এরপরে সাথে মার্শাল পিরিয়ড পড়ছে, আবার গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্র শুরু হলো। এই 91-96 বিএনপি প্রথম সামরিক বাহিনী রাজনীতিকরণ শুরু করলো। তারা পছন্দের লোককে প্রমোশন দিয়েছে যোগ্যতা না থাকলো, অপছন্দের লোককে ভালো যোগ্যতা থাকলেও মেধা থাকলেও তাদেরকে প্রমোশন দিচ্ছে না। তারা অল্প মাত্রার করলো। 96-2000 আওয়ামী লীগ এসে আর একটু বেশি মাত্রার করলো। 2001-2006 বিএনপি আরো একটু তৃতীয় মাত্রা বেশি করলো। এরপরে এরা 15 বছরে ধ্বংস করে দিল একদম। বিএনপি যদি 15 বছর থাকতো, বিএনপি এরকম করতো। জেনারেল মঈনকে তো সম্পূর্ণ দলীয় স্বার্থে করা হয়েছে। বাট ম্যাডাম জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের ব্যাচমেট, উনি বাংলাদেশের পাকিস্তানের কমিশন হচ্ছে সিনিয়র খুব মেধাবী অফিসার ছিল, দক্ষ অফিসার ছিল। জ্যেষ্ঠতা, যোগ্যতা, দক্ষতা, এই তিনটা হলো মূল বিবেচ্য বিষয়। ওনার চেয়ে অন্তত 4-5 জন অফিসার ছিল যারা ওনার সিনিয়র এবং যোগ্য দক্ষ। এবং আমি তো বলেছি, একজন অফিসার জেনারেল রেজাকুল হায়দার, এই যে যিনি জেলে ছিলেন, উনি নন। ডিজিএফআই ডিজি হিসাবে যিনি 21টা অস্ত্র মামলা, গ্রেনেড হামলা মামলায়, 21টা গ্রেনেড হামলা মামলায় একজন জেল খাটাচ্ছিলেন, উনি হলো রেজাকুল হায়দার। উনি বাংলাদেশের কমিশন, অনেক পরে কমিশন, 1900 আমার যদি ভুল না 76-এ সম্ভবত কমিশন, 77 হতে পারে। আর আমি যে কথা বলছি, উনি জেনারেল রেজাকুল হায়দার, উনি পাকিস্তানের কমিশন। এবং সারা বাংলাদেশ সেনাবাহিনী আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, উনি উড হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট সেনাপ্রধান। ওনার পেশাগত যোগ্যতা, দক্ষতা। আর সেনাপ্রধান তো একটা ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। দেশ বিদেশে বিভিন্ন মানুষের উচ্চ পর্যায়ে মানুষের ওনার কথাবার্তা চালচলন, উনি কথাবার্তা চালচলন মানে গর্ব করার মতো একজন সেনা অফিসার উনি। আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, উনি আমার মিলিটারি আইডল। উনি আমার আইডল বলি না, কারণ ওনার ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে যেগুলো হয়তো আমার পছন্দ হয় না। একজন মিলিটারি ম্যান হিসেবে, একজন মিলিটারি অফিসার কেমন হওয়া উচিত, উনি আমার রোল মডেল। আচ্ছা, এবং বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো অফিসারকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে পাকিস্তান মিলিটারি একাডেমির যে জেনারেল রেজাকুল হায়দার ছিল, উনি সেনাপ্রধান হলে কেমন হতো, আপনি জিজ্ঞাসা করে দেখবেন, একটা মানুষ বলবে না। জেনারেল মহিন তো আমার মনে হয় ওনার 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা আছে কিনা আমার ডাউট। সেনাপ্রধান একটা প্রেজেন্টেবল মানুষ হতে হবে, তো হি ওয়াজ নট প্রেজেন্টেবল। তো এক সম্পূর্ণ দলীয় ব্যক্তি। এবং বিএনপি রাজনৈতিকভাবে এগুলো এত চরমভাবে ব্যর্থ হয়েছে এই সমস্ত হ্যান্ডেল করতে। মিলিটারি সঠিকভাবে হ্যান্ডেল করতে ব্যর্থ হওয়াটা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি। এখানে আপনি যখন একানব্বই ক্ষমতা আসলো, তখন জেনারেল নুরুদ্দিন সেনাপ্রধান। 1991 সালে যখন জামাত ক্ষমতায় আসলো, ইলেকশনের জামাতে 18টা নির্বাচন পেল, তখন জামাতের কাছে দুই দলই প্রস্তাব নিয়ে আসতেছে। আওয়ামী লীগ 133টা নিয়ে আর 135টা নিয়ে। আওয়ামী লীগ তখন জামাতকে 3টা মন্ত্রী, 7টা মহিলা এমপি পদ অফার করেছে। এই আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, এই মুজাহিদ সাহেব জয়েন্ট সেক্রেটারি, নিজামী সাহেব সেক্রেটারি, আব্বাস আমির, ওনার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন গিয়ে বসে থাকতো। জামাত ক্ষমতার রাজনীতি করে না। জামাত যদি চাইতো তখন বিএনপিকে বলতে পারতো না, ওরা 3টা 7টা দিচ্ছে, তোমরা 5টা 10টা দাও, তাহলে আমরা তোমাদেরকে সমর্থন দিব, পারতো তো। আবার আওয়ামী লীগের কাছে বলতো যে ওরা 5টা 10টা দিচ্ছে, তোমরা বেশি দাও, আমরা দিব। দুই দলই ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু মরিয়া। জামাত করেনি, বিনা শর্তে সমর্থন দিয়েছে, বিনা শর্তে সমর্থন দিয়েছে।
এবং এই 5 বছর জামাত কিন্তু সমর্থন প্রত্যাহার করলে ওদের গভর্নমেন্টে ফল করে, তাও করেনি। আমার বাবা চেয়েছিলেন যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক। উনি তখন এটা বলতে পারতেন যে আমাকে নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। আমরা তো মামলা করে আমরা 94 সালে রায় পেয়ে, হাইকোর্ট রায় পেয়ে আমরা উনি নাগরিকত্ব ফিরিয়ে পেয়েছেন। ওইটা দাবি করতে পারতেন উনি। আমাদের জামাত বলতে পারতো আমাদেরকে প্রেসিডেন্ট বানাতে হবে, কিছুই করেন উনি। উনি দেশের স্বার্থ দেখেছেন। এরপরে জেনারেল নুরুদ্দিন ওই সময় যখন এরা সরকার একটা ডায়লেমার মধ্যে ছিল, উনি তখন আব্বার কাছে সেনাপ্রধান, কর্মরত সেনাপ্রধান ছুটে এসছেন, আপনি তাড়াতাড়ি বিএনপিকে সমর্থন দিয়ে সরকার গঠন করে ফেলেন, নাহলে ষড়যন্ত্র হতে পারে যে ইলেকশনটা ভণ্ডুল করে দেওয়ার জন্য একটা অরাজকতা সৃষ্টি করে। এবং তাড়াতাড়ি তারপরে উনি আব্বাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত অফিসারের বাসায় আব্বার সাথে ম্যাডাম জিয়া দেখা করার ব্যবস্থা করলেন, এবং তারপর জামাত নিঃশর্ত সমর্থন দিল। এই জুনায়দুদ্দিন যখন 94 সালে রিটায়ার করলেন, বিএনপির উচিত ছিল ওনাকে একটা মন্ত্রিত্ব দেওয়া, ওনাকে মূল্যায়ন করা। বিএনপি তখন যাকে সেনাপ্রধান হলেন জেনারেল নাসিম, উনি কিন্তু একটা সেনাপ্রধান হওয়ার আগে ডিভিশন কমান্ড থাকতে হয়, তারপরে আপনার সেনাবাহিনীর প্রধান, সেনা সদরের একজন সেনাপ্রধানের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কাজ করতে হয়, অনেকগুলো প্রিন্সিপাল স্টাফ, তার যে কোনো একটাতে কাজ করতে হয়। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা। উনাকে সেনাপ্রধান করেছে কেন? উনি যখন ডিজিএফআই ডিজি ছিলেন, যখন জেনারেল নুরুদ্দিন সেনাপ্রধান, জেনারেল নাসিম ডিজিএফআই ডিজি, উনি প্রথম বাগিং মেশিন, যেটা আড়ি পাতা ফোনে আনলেন, কিনে উনি তখন ওইটা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কথাবার্তা রেকর্ড করে প্রধানমন্ত্রীকে শোনালেন। এটা 91 টার্মের কথা বলছেন? 91-96 টার্মে, আমি এটা বলছি 94 কথা, 94 কথা। আচ্ছা। উনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের কথাবার্তা রেকর্ড করে শোনালেন, প্রধানমন্ত্রী খুশি হয়ে গেলেন। উনি তখন জেনারেল নাসিমকেই বিশ্বস্ত মনে করে 94 ওনাকে সেনাপ্রধান বানালেন। ওনার কিন্তু কোনো ডিভিশন কমান্ড ছিল না, এবং আর্মির বাইরে দীর্ঘদিন চাকরি, সৌদি আরবে উনি সামরিক উপদেষ্টা ছিলেন দূতাবাসে। ডিভিশন সেনা সদরে উনি কোনো পিএসও ছিলেন না, ওনাকে বানানো হলো সেনাপ্রধান। এই সেনাপ্রধান 2 বছরের মাথায় গিয়ে উনি অভ্যুত্থান করলেন। আচ্ছা। তার মানে বিএনপি, উনি আওয়ামীপন্থী ছিলেন, এবং ওনার ওই মেশিন দিয়েই রেকর্ড করে ওনার কথাবার্তা ওনাকে ট্র্যাপ করা দেওয়া হয়েছে। ওইবার একবার তাদের নিজস্ব স্বার্থের কথা চিন্তা করে সেনাপ্রধান বানালো, এবং উনি অভ্যুত্থান করলেন। এরপরে আবার যখন 2001-06 টার্মে প্রথমে বানানো জেনারেল হাসান মাসুদ চৌধুরী, উনি আরব আমিরাতে ওখানে রাষ্ট্রদূত ছিলেন, উনি খুব পেশাগত একজন দক্ষ অফিসার, সঠিক ছিল ওনাকে নির্বাচন করা। এরপরে জেনারেল মোইনকে আবার রাজনীতি দৃষ্টিকোণ থেকে করেছে। বিএনপি আগের বারও জেনারেলকে করেছে, উনি অভ্যুত্থান করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। উনি 72 ঘন্টা পর্যন্ত ওনাকে অপসারণ করার পরেও উনি সেনা সদরের অফিস ছেড়ে যাননি। উনি 3 দিন পর্যন্ত অফিস ছিলেন, ওখানে বসে বসে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন, না আমি এখন সেনাপ্রধান আছি। তো সরকারের আদেশ জারি হয়েছে, ওনাকে বাদ দিয়ে জেনারেল মাহবুবকে সেনাপ্রধান ঘোষণা করা হয়েছে। জেনারেল মাহবুব সেনা সদরে গিয়ে অফিস করতে পারছেন না, আর একটা জায়গায় একটা অস্থায়ী সদর দপ্তর করে অফিস করছেন। একটা পুরো জাতি একটা অস্থিরতার মধ্যে ছিল তখন। খাবার থেকে ট্যাঙ্কার নিয়ে ওনাকে সেনা সদর ট্যাঙ্ক দিয়ে ঘিরে করার পরে উনি 3 দিন পরে সারেন্ডার করেছেন। তো তারা পলিটিক্যালি মিলিটারিকে হ্যান্ডেল করতে এত ব্যর্থ হয়েছে, এটা খুব দুঃখজনক। দলীয় স্বার্থের দিকে দেখেছে তারা। এই দলীয় স্বার্থের কারণে জেনারেল মোইনকে বানানো হয়েছে যোগ্য অফিসার বাদ দিয়ে, এবং জেনারেল মোইন তো তাদের কোমর ভেঙে দিয়েছে। স্যার, আমরা ফ্যাসিবাদের শাসনের জন্য বিএনপি দায়ী। তারা যদি জেনারেল মোইনকে না দিয়ে একজন দক্ষ জেনারেল সেনাপ্রধান বানাতো, তাহলে এই 111 হতো না, এবং এই ফ্যাসিবাদের 15 বছরের আমাদের যাতাকলে ভুগতে হতো না জাতিকে। জি বলেন স্যার, এনসিপির ব্যাপারে আপনার অবজারভেশন কি? আমি আসলে গত 1-1.5 মাস হজ করলাম, এরপরে বই নিয়ে এত ব্যস্ত, আমি এত বেশি ক্লোজলি দেখতে পারিনি। বা যদি এভাবে প্রশ্ন করি যে যে তরুণদের মাধ্যমে আসলে আমরা বাংলাদেশ 2.0টা পেলাম, জি, আমাদের একটা দ্বন্দ্ব চলছে বাংলাদেশে, বলবো আমি, যে আসলে তরুণদের হাতে রাজনীতি দেওয়াটা অনেক সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন তারা সহজভাবে নিচ্ছেন না। হয়তো বিভিন্ন টকশোতে আপনি দেখে থাকবেন যে তারা প্রায়শই বলে থাকেন যে বাচ্চা ছেলে মেয়ে।
সো আপনার দৃষ্টিভঙ্গিতে আসলে তরুণদের রাজনীতিতে আসা উচিত কিনা, আর তরুণদের দল হিসেবে এনসিপির ব্যাপারে আপনার উপদেশ কি থাকবে? আমরা এটার মাধ্যমে আজকের আলোচনা জি, শেষ করবো। ঠিক আছে। আমার একটা জিনিস দুঃখ লাগে যে যারা এই এত কষ্ট করে আত্মত্যাগ করে এত জীবন দিয়ে এই জুলাই বিপ্লবটা হলো, এদের মধ্যে এখন কয়েকটা ধারা হয়ে গেছে। একদল দেখা যাচ্ছে কেউ কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, কেউ কেউ আবার রাজনৈতিক দল করছে, আর কেউ কেউ ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে, নিজেদের মধ্যে একজন একজনের বদনাম করছে। যারা মুখ্য ভূমিকা ছিল ব্যাকগ্রাউন্ডে থেকে, তাদেরকে দেখা যাচ্ছে যে এখন তাদের ভূমিকাটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। তাদের মধ্যে একজন অন্যতম হলো সাদিক কায়েম। এই ধরনের হওয়া উচিত ছিল না, 1 নম্বর। 2 নম্বর হলো, আমি অবশ্যই মনে করি নেতৃত্বর পরিবর্তন দরকার। অ্যানালগ আর ডিজিটালের মধ্যে তো পার্থক্য আছেই। অ্যানালগ যুগের নেতৃত্ব থেকে ডিজিটাল যুগে অবশ্যই আসা উচিত। তবে সবকিছু তরুণদের হাতে গেলে তরুণদের তো প্রজ্ঞা নেই, অভিজ্ঞতা নেই। রাষ্ট্র চালানোর জন্য, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য অভিজ্ঞতা, প্রজ্ঞা দুটাই দরকার আছে। তরুণদের হাতে সম্পূর্ণ নেতৃত্ব ছেড়ে দেওয়াটা আমি সঠিক মনে করি না। এখানে পুরান নতুনের মিশ্রণ থাকতে হবে। আর তরুণদের মধ্যে তো খাঁটি দেশপ্রেমিক, যোগ্য, দূরদর্শী নেতৃত্বকে অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত। রান্নার নেতৃত্বে স্থবিরতা আসবে, নেতৃত্ব স্থবিরতা আসলে গতিশীলতা আসবে না, গতিশীলতা না আসলে দেশ আগাবে না। এবং অনেক রাজনীতিবিদ, আমি নাম নিতে চাই না, আমি মনে করি তাদের অবসর, যে আত্মসম্মান থাকে তাদের অবসর নেওয়া উচিত। রাজনীতিবিদদের কথা আমি খুব হতাশ। আপনি দেখেন, আমি ওই সরাজুদ্দানের জুলাই ফেস্ট হয়েছিল, ওখানে গিয়েছিলাম, আমাকে বক্তৃতা দিতে বলেছিল। আমি তখন বলেছি, আপনার ইলিয়াস হোসেনের যে লঞ্চিং অনুষ্ঠান হলো গত মাসের 16 তারিখ, ওখানে গিয়েছি, আমি একই কথা বলেছি যে আমি হতাশ। এই রাজনীতিবিদরা গত 1 বছরে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র হোয়াট এভার, এটা নিয়ে যত কথা বলেছে, ক্ষমতা কেন্দ্রিক করার কথাটা থেকে শতগুণ বেশি বলেছে। ওনাদের উচিত ছিল বিপ্লবের পরে আগে এই সনদ, ঘোষণাপত্র হোয়াট এভার এটা হওয়া উচিত ছিল, তারপরে বাকি কথা। তো ওনারা ওটা নিয়ে কথা বলেন, যখন সারা দেশে এটা নিয়ে যখন হইচই শুরু হয়েছে, তখন ওনারা এটা নিয়ে কথা বলছেন, এবং আলটিমেটলি এটা 5ই আগস্ট এসে ঘোষণা হয়েছে। যদিও এই জুলাই যেটা ঘোষণা হয়েছে, এটা নিয়ে আমার অনেক অবজারভেশন আছে, আমি এখনো আমার প্রতিক্রিয়া জানাইনি, বাট আমি এটার ব্যাপারে পুরোপুরি সন্তুষ্ট নই। অনেক কিছুর প্রতিফলন হয়নি এখানে। তো এনসিপির তাদের গঠনতন্ত্র আমাকে দেখতে হবে, ওরকমভাবে মূল্যায়ন করতে হলে। তবে আমি মনে করি নতুন নেতৃত্ব অবশ্যই আসা উচিত, তরুণদের অবশ্যই আসা উচিত। আমার সাথে আমি হাসপাতালে তো প্রায় 3 মাসের মতো ভর্তি ছিলাম মুক্তি পরবর্তীতে। ওখানে অনেক সময় অনেকে দেখা শুরু করেছে, আমার নাহিদও আমার সাথে দেখা করেছে, আমার বইয়ের ছবি আছে নাহিদের সাথে। তবে সবাইকে একটা কথাই বলেছি, এখনো বলি সবাইকে, যে আমাদের দেশের অগ্রগতি, উন্নতি, সমৃদ্ধি, শান্তি একটাই উপায়, আমাদের ভারত বিরোধী ঐক্য থাকতে হবে। যারা জাতীয়তাবাদী, যাদের দেশপ্রেম আছে, তাদের মধ্যে যেন বিভেদ না হয়। এই জায়গাটা আমি খুব হতাশ। আমাদের দলের লোকজন, মানে আমাদের দলে বলতে হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা, তার এক দল আরেক দলের বিরুদ্ধে সমালোচনা করছে। এটাই যেন তাদের এখন মেইন এজেন্ডা। এমনকি ওই ইলিয়াস হোসেনের বাংলা এডিশন লঞ্চিং অনুষ্ঠানে এখানে রাজনীতিবিদরা এক দল আরেকজনের সমালোচনা করছে। এটা লঞ্চিং অনুষ্ঠান, এখানে তো এখানে রাজনীতি কিছু নাই। এখানে আমাকে বলতে বলা হয়েছে আমি মিডিয়ার রোল কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, এই 2টা পয়েন্ট শুধু বলেছি আমি। কিন্তু আমি হতাশ রাজনীতিবিদদের, এবং আমার কাছে মনে হয় যেন তাদের কয়জনের প্রকৃত অর্থে একটা সুন্দর পরিকল্পনা, দেশ চালানোর যোগ্যতা আছে এবং ওই আবেগ আছে, আমার অজস্র সন্দেহ আছে। জুলাইয়ের যে চেতনা, যে আবেগের কতজন ধারণ করে, আমার যথেষ্ট সন্দেহ আছে। এমনকি এখন উপদেষ্টা পরিষদের মধ্যে কতজন জুলাই চেতনা ধারণ করে অন্তর, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এগুলো, আমরা একটা অভাগা জাতি, আমরা কোনো সৎ যোগ্য নেতৃত্ব পেলাম না, আমরা ভালো নেতাদেরকে মূল্যায়ন করলাম না। আমি তো বলি যে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ গত 54 বছর এই দেশে লুটে পুটে খাচ্ছে। আমাদের ভবিষ্যতে কি হবে এটা আল্লাহ জানে, আগামী কয়েক মাস বলা যাবে, কয়েক মাস পরে যে কোন দিকে যাচ্ছে জিনিসটা, এখন এই মুহূর্তে পূর্বাভাস করা কঠিন। তো নতুন নেতৃত্ব অবশ্যই আসা উচিত, কিন্তু সমস্ত নেতৃত্ব নতুনদের হাতে যাওয়ার পক্ষে আমি নই। কারণ অভিজ্ঞতা, আমি নাহিদকে আমি বলেছি যে যারা সিনিয়র সিটিজেন্স আছে, যারা সিনিয়র পলিটিশিয়ান, তাদের অভিজ্ঞতা এবং প্রজ্ঞাটাকে কাজে লাগাতে হবে। নতুন মিশনের সংমিশ্রণ না হলে আমরা আগাতে পারবো না। অভিজ্ঞতা একটা বিশাল ফ্যাক্টর।
অভিজ্ঞতার বিশাল ফ্যাক্টর। আমি যুদ্ধের অভিজ্ঞতা নাই, আপনি আমাকে যুদ্ধের কমান্ডার বানিয়ে দিলেন, আমি যুদ্ধ করতে পারবো? দেশ চালানো তো একটা ইটস এ কাইন্ড অফ ওয়ার। তো এই জন্য নতুন মিশনের সংমিশ্রণ হলে আমি মনে করি আমাদের দেশ, যদি দেশপ্রেম থাকে, ভারতের প্রতি নত যেন না থাকি আমরা, এই দুটোর সমন্বয় যদি থাকে আমাদের, আমি মনে করি যে আমরা নতুন পুরনের সংমিশ্রণে আমরা এগিয়ে যেতে পারবো। আর না হলে আমি খুব আশঙ্কাগ্রস্ত। স্যার, আজকে আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান বিষয় সম্পর্কে জানতে পারলাম। ইনশাল্লাহ আপনার সাথে সামনে আরো কথা হবে, আর অনেকবার আপনাকে আমরা শুনতে চাই। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।